আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের জন্য আলোচনা করবো হচ্ছিল বুয়েট 2019-20 যেই প্রশ্নটা ছিল কেমিস্ট্রি, অর্থাৎ হচ্ছিল গত বছরের মানে গতবার একটা কথা শেষ। এটা এখনো 21 ব্যাচের 20 ব্যাচের যেহেতু এখনো ভর্তি পরীক্ষা হয়নি, তাহলে এটা ছিল 19 ব্যাচের যে প্রশ্নটা ছিল সেটা। তো ওই প্রশ্নে হচ্ছে মোট 60টা খুব সম্ভবত গাণিতিক সমস্যা ছিল। তো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ। চেষ্টা করবো আমি একটু বেসিক থেকে আলোচনা করে ক্লিয়ার করতে, ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা একটু দেখে নিবা। আর একটা কথা বলি ভাই, আমার চ্যানেলে আমি এটা ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং মানে বুঝো, মানে হচ্ছিল অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বলা যাবে না, এটা ওইটাও বলাও ভুল। মানে হচ্ছিল আমার হয়তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নেই। আমি জাস্ট ফ্রিল্যান্সিং বলি এই কারণে, মানে হচ্ছিল আমি এমনিতেই করে দিই। আর বিনিময়ে কি পাই? বিনিময়ে পাই হচ্ছিল অনেক স্টুডেন্ট শিখে তারা আমাকে কি জানাও যে ভাইয়া আপনার এই ভিডিও থেকে এই জিনিসটা শিখেছি, বা তুমি কিছু শিখেছো, তোমাকে আমি কিছু দান করতে পারলাম। এই যে আমার ভিতরে যে আনন্দটুকু আসে, এটাই হচ্ছে বিনিময়। এটার বিনিময়ে আমি তোমাদেরকে কি এই পড়াগুলো দিচ্ছি বা হচ্ছে ভিডিওগুলো করে দিচ্ছি। যেই পরিমাণ খাটাখাটনি হয় একটা ভিডিও বানাইতে, তুমি বলো কি বলেন খাটাখাটনি হয়, ফ্যান বন্ধ করতে হয়, না হলে সাউন্ড বাজে আসে। তুমি বলো আমার সাউন্ড সিস্টেম ভালো না, ওকে দ্যাটস ফাইন, আমার সাউন্ড সিস্টেম ভালো না, বাট আমাকে আমার লিমিটেশনের মধ্যে ক্লাস নিতে হয় বা হচ্ছে ভিডিও করতে হয়। এখানে বেশ যথেষ্ট পরিশ্রমের কাজ আছে। তোমার কাছে হয়তো অতটা পরিশ্রম মনে হবে না, বাট একটা ভিডিও মানে তৈরি করা, তার টপিক সিলেক্ট করা, তারপর সেটা মানে এডিট তুমি বলবে এডিট কেন করা লাগে, অনেক সময় আনওয়ান্টেড কিছু ব্যাপার স্যাপার সাউন্ড টাউন চলে আসে, তো ওইটাকে আনওয়ান্টেড ওইটাকে বাদ দিতে হয়। বাদ দিয়ে অনেক সময় দেখা যায় ভিডিও ক্লিপ 2 ভাগে ভাগ হয়ে যায়, সেটাকে জোড়া লাগাতে হয়, তারপর আমি আপলোড করি। কখনো দেখা যায় যে কি মেন্টালিটি নিয়ে দাঁড়াইছি হচ্ছিল 3, 4, 5, 7টা ম্যাথ করাবো, কিন্তু একটা ম্যাথ করানোর পর দেখা যায় প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে বা শরীর খারাপ লাগতেছে, তো কি করি ওই একটা আপলোড দিয়ে দিই। কিছুদিন আগে আমি বলেছিলাম হচ্ছে একটা চ্যাপ্টারের 5-7টা ভিডিও করে দিব। লাস্ট ক্লাসটা যখন আমি একটা ভিডিওর উপর দিলাম, ভিডিও শুরুতে বলেছিলাম 2টা বা 3টা ম্যাথ করাবো, বাট একটা ম্যাথ করানোর পর আমার শরীরটা একটু খারাপ লাগে। পরবর্তীতে দেখলাম যে কি কিছু স্টুডেন্ট অলরেডি কি কমেন্ট করা শুরু করছে, আপনি বলছেন 5-7টা করে ম্যাথ দিবেন, ক্লাস করে দেখি একটা ম্যাথ এই সেন হ্যান তেন। ওকে, আমি বুঝতে পারছি তোমাদের এক্সপেকটেশন ছিল, এই জন্য হয়তো তোমরা ফেড আপ, বাট আমি বলি সবসময় ইউটিউবের উপর কখনো ডিপেন্ডেন্ট হবা না। তুমি সবসময় চেষ্টা করবে নিজের ফ্লোর নিজে ধরে রাখার, নিজে পরিশ্রম করে, নিজে প্র্যাকটিস করে, নিজের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাওয়ার। ইউটিউব তোমার জন্য সহায়ক একটা মাধ্যম হতে পারে, কখনো এটাকে মূল ফোকাসে নিয়ে আসবা না। এটার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করবা না। আমি আমার চ্যানেলের ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো না, কারণ তোমার মূল্যবান টাইম আছে। তুমি মূল্যবান টাইমটুকুকে নষ্ট না করে সেটা তুমি তোমার পড়ায় দাও। তুমি তারপরে যদি সময় পাও বা ফ্রি টাইম থাকে বা হলো কি দরকার হয়, তখন এসে তুমি আমার ভিডিও দেখো, ঠিক আছে? চলো আজকে আমরা কি ম্যাথগুলো সলভ করি। এখানে মনে হয় 7টা ম্যাথ সলভ করবো আমরা ইনশাল্লাহ। আজকে ভিডিওতে চেষ্টা করবো 7টা সবগুলাকে একসাথে কম্বাইন করে দেওয়ার জন্য। এবার দেখো, এই প্রশ্নের মধ্যে 41 নম্বরে একটা ম্যাথ এসেছিল, মানে হচ্ছিল প্রথমে ছিল খুব সম্ভবত ফিজিক্স বা ম্যাথ ছিল প্রথমে, খুব সম্ভবত ম্যাথ ছিল প্রথমে কোশ্চেনটার মধ্যে। এই কোশ্চেনটা প্রথম 20টা, তারপর 20টা হচ্ছে ফিজিক্স ছিল, তারপর কেমিস্ট্রি এসেছে। তো কেমিস্ট্রি 41 নম্বরটা এই ম্যাথটা ছিল। হয়তো মানে আমি যে প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেনটা তুলেছি সেখানে 41 নম্বর, অন্য কোথাও ভিন্ন ব্যতিক্রমধর্মী হতে পারে, আই এম নট শিওর। তো যাই হোক, আমি সিরিয়াল বাই একটার পর একটা করব। যদি তোমাদের সাথে তোমাদের প্রশ্ন ব্যাংকের সিরিয়াল না মিলে, তাহলে তোমরা প্রশ্নটা মিলে নিবা, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে বোরের পরমাণু মডেল অনুযায়ী একটি ইলেকট্রনের শক্তি, এটা মানে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই যে আর এইচ এর মান দেওয়া আছে এত জুল। আর এইচ মানে এখানে শক্তির ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবক আর কি। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কয় নাম্বার কক্ষপথ সেটা। যদি ইলেকট্রন n = 3 হতে নিম্ন শক্তি স্তরে স্থানান্তর ফলে 3 হতে সে 2 তে আসতে পারে, 1 এও আসতে পারে। বলছে বামার সিরিজের ক্ষেত্রে রেখা কোথায় আসে বলতো? বামার সিরিজের একটি রেখা সৃষ্টি হয়। বলতো বামার সিরিজ কোথায়, কয় নাম্বার কক্ষপথে ইলেকট্রন আসলে বামার সিরিজ সৃষ্টি হয়? উচ্চ কক্ষপথ থেকে তো নেমে আসতে হবে। আমরা জানি না হাইড্রোজেন বর্ণালী যে ইয়াগুলো আছে সেখানে হচ্ছে কি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসতে হবে ইলেকট্রন। তাহলে উচ্চ কক্ষপথ থেকে কয় নাম্বার কক্ষপথে নেমে আসলে বামার সিরিজ গঠিত হয়? 2 নাম্বার। তাহলে ওখানে একটি রেখা সৃষ্টি হয়। তাহলে আমাদের এখানে প্রথম এই n = 3 থেকে n = 2 তে নেমে আসে, 2 তে নেমে আসে। যেহেতু বামার সিরিজ তাহলে 2 তে আসে, নেমে আসা বোঝাচ্ছে এখানে। একটা জিনিস এখানে ক্লিয়ার করে ফেললাম। আর বলছে এক্ষেত্রে বিকিরিত শক্তির ফোটনের শক্তি বের করতে হবে, দেন রেখাটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। দেখো, বিকিরিত শক্তি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে আমরা জানি শক্তি বিকিরণ করে। তাইলে ধরো
তিন নাম্বার কক্ষপথের শক্তিটা হবে E3 আর 2 নম্বর কক্ষপথের হবে E2। আমরা কোন সূত্রের মাধ্যমে বের করে ফেলবো? এই সূত্রের মাধ্যমে বের করে ফেলবো। বের করে তারপর ডেল ই ইকুয়াল টু আসবে কি বলতো? ডেল ই আসবে হচ্ছে হলো E3 মাইনাস E2। এটা থেকে ডেল ইটা বের করে ফেলবো আমরা। পারবা কি পারবা না বলো তো? অবশ্যই পারবা। তাহলে এটা যদি পারো তাহলে তোমাদের এখানে কি, তারপর আবার আমরা জানি কি এই বিকিরিত শক্তি ইকুয়াল টু হচ্ছে হলো কি বলতো? CH বাই ল্যামডা। তাহলে এখানে সি কি বসাই দিবা? আলোর বেগ, এইচ হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, বসাই দিবে এখানে, এই শক্তিটা এখান থেকে বসাই দিবা, তাহলে কিন্তু কি তোমার ল্যামডাটাও বের হয়ে যাবে। তাহলে আমরা করি জিনিসটা, তোমরা যারা অলরেডি কি বুঝতেছো তারা স্কিপ করতে পারো, বা যারা পারো তারা স্কিপ করে দেখে ফেলতে পারো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ম্যাথে প্রবলেম থাকলে সেটা দেখো। এটা ক্ষেত্রে সূত্র হচ্ছে হলো কি মাইনাস RH ডিভাইড বাই হচ্ছে হলো n স্কয়ার। তাহলে n স্কয়ার হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটাকে এইভাবে ধরি মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার আর 18, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে হলো কত n স্কয়ার কত 3 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কিন্তু এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেটরে করি একটু, তোমরা দেখো মাইনাস হচ্ছে হলো মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স 18, 3 স্কয়ার মানে হচ্ছে হলো কত 9, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে হলো এটা আসতেছে আমি দেখতে পাচ্ছি হলো 2.422 ইন্টু 10 ইনভার্স 19 এত জুল। ওকে, এটা আসলো। ও আচ্ছা, এখানে মাইনাস আছে, ঠিক আছে, এখানে মাইনাস আছে। দেন হচ্ছে হলো E2 যেটা E2 হচ্ছে হলো আমি মান ডাইরেক্ট বসে মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স কত 18, নিচে ডিভাইড বাই কত, যেহেতু n মানে দ্বিতীয় কক্ষপথের জন্য n2 তাহলে 2 স্কয়ার, তাহলে আমি ডাইরেক্ট এটা 4 বসাই দেই, তোমরা বুঝবা আশা করি, তাই না? যদি আমি এটা বসাই মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স কত 18। এবার যদি চিন্তা করি এটা আসতেছে হচ্ছে 5.45 ইন্টু 10 ইনভার্স 19। তো এটা থেকে যদি আমি উপরেরটা এই যে এই কাজটা করি, এখানে এই মানগুলোকে এখানে বসাই দেই, তাহলে দেখবো আমার এখানে মান কত আসে। আমি এটা এখন চেক করব। তোমরা আমার আগে ক্যালকুলেশন করতে পারবা, তোমরা হচ্ছিল কি যথেষ্ট মেধাবী। ও আচ্ছা, অবশ্যই দেখো আমি এই জিনিসটা বারবার ভুলে যাই, এখানে হচ্ছে হলো কি সবসময় মাইনাস দিতে হয়। দেখো আমি যদি মাইনাস 2.422 ইন্টু 10 ইনভার্স হচ্ছে হলো কত 19, 10 ইনভার্স 19 থেকে বিয়োগ দিয়ে আনসার বিয়োগ দিই, এটা আমি দেখতে পাচ্ছি হলো আমার এখানে এটা 3.028 ইন্টু 10 ইনভার্স 19 আসে। তোমাদের যদি কারো মান আমার সাথে একটু ব্যতিক্রম ধর্মী আসে তাহলে সেটা কি তোমরা কি করে নিবা, চেক করে নিবা, বা হচ্ছে আমার মান ভুল আসলে বা কোথাও যোগ বিয়োগে ভুল হলে সেটা কারেকশন করে নিবা। বাট প্রসিডিউর আশা করি ইনশাল্লাহ কি ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে ডেলি, তাহলে আমাদের এখানে এটা শেষ, ক আনসার করা শেষ, 1 নং আনসার করা শেষ। এবার আসো 2 নং, এটার জায়গায় যদি তুমি এই মানটা বসাই দাও 3.028 ইন্টু 10 ইনভার্স 19, এটা বসাই দিয়ে আমি যদি কি এই জায়গায় এই মানগুলোও বসাই, দেখো তো নিচে হচ্ছে ল্যামডা আর এখানে হচ্ছে হলো CH, সি কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর হচ্ছে হলো ইন্টু হচ্ছে হলো 6.63 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে এগুলোকে বসাই দিয়ে তুমি চাইলে বের করে ফেলতে পারো। যেমন আমি ধরো তোমার যদি ক্যালকুলেটরে আমি এটা করি 3 ইন্টু 10 টু দি পাওয়ার, তোমরা দেখবা আমি হচ্ছে ক্যালকুলেশনে অনেক স্লো করি না, আমার হচ্ছে আমার ক্যালকুলেটর চাপতে টাইম যথেষ্ট বেশি লাগে। এটা সেই স্টুডেন্ট লাইফ থেকে ইভেন আমি টিচার হওয়ার পরেও আমার কি এরকমই মনে হয় আর কি। আমার এটা আসছে হলো এই যে কত 6.56 ইন্টু 10 ইনভার্স 7 মিটার আসছে। যদি আমি এটাকে ন্যানোমিটারে নিয়ে যাই, প্রশ্নটাতে আমি খেয়াল করেছিলাম, প্রশ্নটা বলেছিল ন্যানোমিটারে কত হবে, ন্যানোমিটার হইলে এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি এটা হচ্ছে হলো আসবে 600 ন্যানোমিটারে যদি আসে তাহলে 656 ন্যানোমিটার আসবে। কত 656 ন্যানোমিটার। তাহলে আমাদের প্রথম ম্যাথটা সলভ হয়ে গেল। চলো এখন আমরা এর পরের ম্যাথটা করি। এটা খুব সোজা একটা ম্যাথ ছিল, এটা কঠিন কোনো ম্যাথ না। চলো পরেরটা যাই। এবার চলে আসো পরের ম্যাথটা। এটাও আমার কোশ্চেন ব্যাংকে 42 নম্বরে ছিল, মানে 41 এর পরে এটা
তো এই ম্যাথটাতে বলছে এখানে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড আছে কোন একটা দ্রবণের মধ্যে, যেখানে পুরো দ্রবণটা হচ্ছে 1 লিটার। এখানে 1 মোল কি আছে অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এটা আছে 1 মোল। আর 1 মোল হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট আছে, সোডিয়াম অ্যাসিটেট তো বুঝো। আর 1 মোল কি আছে সোডিয়াম অ্যাসিটেট CH3COO কি আছে Na আছে, এগুলো আছে। তো এগুলা আছে, এর মধ্যে কি 4 গ্রাম কি করছে NaOH দ্রবীভূত করা হয়েছে। NaOH দ্রবীভূত করে দিলে উৎপাদিত মিশ্রণটির pH কত। সবার আগে দেখো তোমরা যে জিনিসটা আমরা জানিয়েছিল কি অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট থাকলে ওইটা একটা বাফার দ্রবণ, কারণ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের একটা সবল লবণ যদি কোথাও কোনো একটা দ্রবণে থাকে তাহলে ওই দ্রবণটা কি বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ, এটা অলরেডি বাফার দ্রবণ। এখানে কিছু পরিমাণ যদি NaOH যোগ করে দেয় তাহলে এটা, কারণ আমরা আগে থেকেই দেখি NaOH যোগ করে দিলে ওই NaOH এসে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ আর পানি উৎপন্ন করে ফেলবে। তাইলে দেখো এটা যখন আসবে এসে দেখো আমরা আগে এদের বিক্রিয়াটা যদি দেখি এরা এসে কিরকম বিক্রিয়া করবে, আমরা জানিয়েছিল এটা এরকম CH3COO Na প্লাস H2O। দেখো CH3COOH এটা এভাবে করে, তাহলে এরা কিন্তু 1 মোল 1 মোল বিক্রিয়া করে। কয় মোল বিক্রিয়া করে 1 মোল 1 মোল বিক্রিয়া করে, কিন্তু 1 মোল 1 মোল বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যখন তুমি NaOH যোগ করবা তখন হচ্ছে অ্যাসিড কিন্তু কমে যাবে, কারণ হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করবে কার সাথে NaOH এর সাথে বিক্রিয়া করে অ্যাসিডটা কমে যাবে। কিন্তু এখানে ক্ষারটা কি এই যে ক্ষারটা এসে কিন্তু লবণের পরিমাণকে কি করে দিল বাড়াই দিল। তাহলে লবণের পরিমাণ যদি এখানে বাড়াই দেয় কিরকম হবে বলতো, লবণের পরিমাণ এই জিনিসটা বেড়ে যাবে। তাহলে কতটুকু বাড়বে মনে প্রশ্ন আসতেছে না? যতটুকু অ্যাসিড মানে যতটুকু মানে মোল অনুপাতে যত মোল অ্যাসিড কমে যাবে ঠিক তত মোল ক্ষার বেড়ে যাবে, কারণ হচ্ছে এরা বিক্রিয়া করে হচ্ছে 1 মোল 1 মোলে। তার মানে যতটুকু এটা প্রশমিত হবে ঠিক ততটুকু আবার কি লবণ কিন্তু বেড়ে যাবে। তাইলে আমাদের যে অম্লীয় বাফার দ্রবণের pH নির্ণয়ের যে সমীকরণটা আছে pH pKa প্লাস লগ লবণ বাই হচ্ছে কি অম্ল, উপরে লবণের মোল সংখ্যা ঘনমাত্রা দিয়ে, যদিও সূত্রটা এটা হচ্ছে হ্যাসেলবাখ অ্যান্ডারসন যে সমীকরণটা আছে সেটা। তো এই প্রশ্নের জন্য আমাদেরকে Ka দেওয়া ছিল হচ্ছে 1.8 × 10⁻⁵ এটা দেওয়া ছিল। তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে যখন আমরা দেখো একটা বাফার দ্রবণের pH নির্ণয় করব, বাফার দ্রবণের কি করব pH নির্ণয় করব, তখন আমাদেরকে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো ঘনমাত্রাতে দেওয়া থাকলে ওইগুলো আমরা মোল সংখ্যা বসাতে পারবো। তাহলে লবণের মোল সংখ্যা বসবে, এখানে অম্ল বা অ্যাসিডের মোল সংখ্যা বসবে। আর Pk, তো Pk আমরা সবার আগে না হয় কি কোত্থেকে বের করে নিব বলতো, Pk - log K, এখান থেকে তো বের করে নিতে পারবো ক্যালকুলেটরে। তাহলে এটা কত আগে একবার বের করে রাখি আমি, তাইলে কি বাকি কাজটুকু করতে সুবিধা হবে। -log K 1.8 × 10⁻⁵ কত বলতো 10⁻⁵। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা 4.7447 4.7447 এটা আসলো। ওকে, এটা এখানে বসাই দেব। এবার আসলে লবণ কতটুকু, এটা লবণ হচ্ছে আগে ছিল কত 1 মোল, অ্যাসিড ছিল 1 মোল, কিন্তু এখন যখন তুমি একটু ক্ষার যোগ করে দিছো তখন কিন্তু কি হয়ে গেছে বলতো, এখানে যে জিনিসটা ঘটলো এখানে কিন্তু আমাদের কি লবণের পরিমাণ বেড়ে যাবে, কারণ অ্যাসিডটা এসে এই অ্যাসিড থেকে কিছু পরিমাণ প্রশমিত করে লবণের পরিমাণ বাড়াই দিবে। দেখো এটা 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ উৎপন্ন করে। তার মানে যতটুকু অ্যাসিড যত মোল অ্যাসিড প্রশমিত হবে, যত মোল NaOH যোগ করছি তত মোল অ্যাসিড প্রশমিত হবে, আবার ঠিক তত মোল লবণ উৎপন্ন হবে, মানে অতটুকুই বাড়বে। তাইলে এটার পরিমাণ বাড়বে, এটার পরিমাণ কি কমবে। আগে আমরা ক্ষার কত মোল মানে এখানে যোগ করছি বলতো, ক্ষারের বাড়াইছি, ক্ষার বৃদ্ধি কত হয়েছে বলতো, এখানে যদি তুমি চিন্তা করো ক্ষার বৃদ্ধি হয়েছে 4/40, তার মানে কি 0.1, অ্যাকচুয়ালি 0.1 মোল বাড়ছে। তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করে দিলেই তো কি হয়েছে মানে মোল সংখ্যাটা পেয়ে গেলাম, এটা বাড়ছে। তাইলে আমরা কি বলতে পারি বলতো, আমরা বলতে পারি না অ্যাসিডের মোল সংখ্যাটা কত হলো, যদি আমরা এই লবণের মোল সংখ্যাকে N1 ধরি আর অ্যাসিডের মোল সংখ্যাকে N2 ধরি, তাহলে চিন্তা করো তো তুমি যতটুকু ক্ষার যোগ করছি ওই ক্ষারটুকু এসে এতটুকু অ্যাসিড কমাই ফেলবে। তাহলে এটা অ্যাসিড ধরছি তো N2টা অ্যাসিড হলে এখানে আমরা কি ধরবো 1 মোল ছিল 0.1, তাহলে এটা ধরো তো 0.9 মোল অ্যাসিড আছে আর কত 0.9 মোল। আর লবণ হবে কত বলতো, আগে 1 মোল ছিল, এই যে 1 মোল ছিল আগে 1 মোল ছিল, এখন 0.1 মোল বাড়ছে, তাহলে 0.1, তাহলে এটা হচ্ছে
1 মোল। দেখো সিম্পল ব্যাপারটা। এই জিনিসটুকু এখন এখানে বসাই দিব। তাহলে এটা দেখো তো 4.7447 প্লাস হচ্ছে হলো লগ কত বলো তো, লবণের পরিমাণ কত, লবণের পরিমাণ হচ্ছে 1.1 আর ক্ষারের পরিমাণ হচ্ছে হলো 0.9। তাহলে এটা যদি এখন আমি ক্যালকুলেটরে বসাই, তোমরা আমার আগেই করে ফেলো যে এটা যদি তুমি কি ক্যালকুলেটরে করো তাহলে কত আসে, 1.1 ডিভাইড বাই হচ্ছে 0.9। তাহলে এটা ক্যালকুলেটরে বসাই দিলে আমি পেলাম হচ্ছে হলো, এটার সাথে হচ্ছে যোগ হবে হচ্ছে 4.7447। তাহলে এটা পাচ্ছি 4.83। দেখো আমি এটা পেলাম হচ্ছে হলো 4.831। তাহলে আমাদের এখানকার যে কি 1 মোল অ্যাসিটিক অ্যাসিড এবং 1 মোল সোডিয়াম অ্যাসিটেটের যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণের মধ্যে যদি 4 গ্রাম NaOH দ্রবীভূত করি, তাহলে আমার সেক্ষেত্রে দ্রবণের পিএইচটা হবে 4.83। সবার কাছে ক্লিয়ার? এবার চলে আসো আমরা 3 নম্বর ম্যাটটার দিকে চলে যাই। 3 নম্বর ম্যাটটা হচ্ছে 43 নম্বরে ছিল এবং এটা একটা খুবই বেসিক্যাল কোশ্চেন ছিল। আমার কাছে যথেষ্ট সুন্দর একটা কোশ্চেন মনে হয়েছে। এটার ব্যাপারে খুবই সেন্সিটিভলি আনসার করতে হবে, মানে হচ্ছে খুবই মনোযোগ এবং নজর দিতে হবে অঙ্ক করার সময়। একটা ক্যালোরিমিটারের মধ্যে এইটুকু HCl আর এইটুকু NaOH দ্রবণ মেশানো হয়েছে। একটা অ্যাসিড একটা ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার, তাহলে এখানে খুবই প্রশমন বিক্রিয়া ঘটবে এবং প্রশমন বিক্রিয়া অবশ্যই একটা তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন ফলে ক্যালোরিমিটার ও দ্রবণ উভয়ের তাপমাত্রা এত থেকে এত উন্নীত হলো। তার মানে ক্যালোরিমিটারের তাপমাত্রাও এত থেকে এত গেছে, দ্রবণের তাপমাত্রাও এত থেকে এত গেছে। তাহলে এখানে দুইটা জিনিসের তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাহলে কতটুকু এখানে দেখি তো, এটা 24, এটা দুইটার পার্থক্যটা হচ্ছিল কত, 1.8 দেখতে পাচ্ছি আমি, কত 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড এ উন্নীত হলো। ক্যালোরিমিটারের তাপ ধারণ ক্ষমতা এত জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রতি ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড মানে যদি চেঞ্জ হয় তাহলে ক্যালোরিমিটারের তাপ এত জুল করে বাড়ে, মানে বা চলো তাপ এতটুকু আসলে ক্যালোরিমিটারটা যদি এত জুল তাপ গ্রহণ করে তাহলে ওই ক্যালোরিমিটারের অ্যাকচুয়ালি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়বে। কথা বুঝছো? তাহলে ক্যালোরিমিটারের তাপ ধারণ ক্ষমতা এত জুল পার ডিগ্রি মানে হচ্ছিল 335 জুল। যদি তুমি এটাকে দাও তাহলে তার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়বে। দ্রবণের ঘনত্ব ও আপেক্ষিক তাপ যথাক্রমে, ঘনত্ব হচ্ছে এত গ্রাম পার ml আর এটা হচ্ছে হলো জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রশমন তাপ কত। প্রশমন তাপের জায়গায় আগে তোমাকে জানতে হবে যে এই বিক্রিয়ায় হচ্ছে হলো কত তাপ উৎপন্ন হয়। দেখো কিভাবে প্রশমন তাপ মানে হচ্ছে এই দুইটার প্রশমনে কত তাপ উৎপন্ন হয় প্রতি মোলে, পার মোল। আমরা প্রশমন কিন্তু পার মোলে হিসাব করব। তো পার মোলে এখানে আমরা জানি প্রথমেই সবার আগে দেখো তো HCl প্লাস NaOH, এটা কিন্তু 1 মোল বিক্রিয়া করে। তাহলে এখানে NaCl এবং কি H2O উৎপন্ন, এটা সবাই তো জানো তাই না? এটার ব্যাপারে দ্বিমত আছে? কোনো দ্বিমত থাকা উচিত না। তাহলে এটা 1 মোল, এটাও 1 মোল বিক্রিয়া করে। তাহলে আবার এরাও আছেও দেখো সমান সমান, এটা যদি তুমি চিন্তা করো তাহলে এখানে আমাদের প্রশমন ঘটবে কতটুকু বলো তো? যতটুকু HCl আছে যতটুকু NaOH আছে এরকম সমান সমান দিছে। তো যেহেতু 1 মোল বিক্রিয়া করে, যদি অসমানও হইতো তাহলে কম যেটা হইতো ওই পরিমাণ প্রশমন ঘটতো, কারণ কমটা বেশিটা এক্সেস থেকে যায় আর কমটা লিমিটিং বিক্রিয়কটা দ্রবণের সেক্ষেত্রে কি করতো, প্রশমন ঘটতো। ওই কনসেপ্টে না যাই, প্রশমন আমরা যে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট নিয়ে আমার আলাদাই চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিয়ে আসতে পারো। তো এখানে আমাদের যেহেতু এই দুইটা সমান আছে তাহলে আমাদের এখানে ক্যাচাল হবে না, 1 মোল বিক্রিয়া করে, তাহলে এখানে প্রশমন ঘটে কতটুকু বলো তো? এটা যেহেতু কিসে আছে, ml এ আছে, তাহলে আগেই তাকে 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে যায় ইন্টু 0.5, মানে প্রশমন ঘটে মোল সংখ্যা আর কি। এটাকে যদি তুমি ক্যালকুলেটরে করো, আমি ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর কোথায় রাখছি তাও তো ভুলে গেছি, একটু দাঁড়াও। তো ক্যালকুলেটরে যদি করি আমি তাহলে সেটা দেখতে পাবো হচ্ছে 50 ভাগ হচ্ছে 1000 ইন্টু হচ্ছে হলো 0.5, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি 0.025 মোল এতটুকু প্রশমিত হয়। তাইলে এবার আমাদের প্রশমন তাপটা কি? প্রশমন তাপ হচ্ছে এদের প্রশমন বিক্রিয়ায় মোট উৎপন্ন তাপ ডিভাইড বাই হচ্ছে হলো কি প্রশমিত মোল সংখ্যা, প্রশমিত মোল। তাহলে প্রশমিত মোল সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি মোলের জন্য কতটুকু তাপ উৎপন্ন হয় সেটা আমরা জেনে যাব। এখানে ধরো 500 মোল 500 মোল প্রশমন ঘটছে, তো 500 দ্বারা যদি আমি ভাগ করি মোট তাপ উৎপন্ন হচ্ছে ধরো 50,000,
তো 50,000কে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে 1 মোলের জন্য মানে 1 মোল প্রশমনের কারণে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এখানে এখন আমাদের দুইটা কনসেপ্ট, সেখানে কি একটা হচ্ছে মোট উৎপন্ন তাপ বের করতে হবে, আর প্রশমিত মোল সংখ্যা তো আমরা অলরেডি পেয়ে গেলাম। প্রশমিত মোল সংখ্যাটাকে আমি 0.025 এর জায়গায় এত লিখে রাখি। হ্যাঁ, এবার আসলে মোট উৎপন্ন তাপ বের করতে হবে। এদের বিক্রিয়ে যেই তাপটা উৎপন্ন হয়েছে সে দোনোটা তাপ কিন্তু কি করে ফেলছে বলতো, ক্যালোরিমিটারও গ্রহণ করে ফেলছে, দ্রবণটা ক্যালোরিমিটার আর দ্রবণ মিলে গ্রহণ করে ফেলছে। তাহলে ক্যালোরিমিটার কতটুকু তাপ গ্রহণ করছে এবং দ্রবণ কতটুকু তাপ গ্রহণ করছে, এই দুইটা যদি বের করতে পারি তাহলে দুইটা যোগ করে দিলে মোট উৎপন্ন তাপ বের হয়ে যাবে। তুমি বলো গ্রহণ করছে আবার উৎপন্ন, মানে ওই যে বললাম এদের প্রশমনে যেই তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটাই কিন্তু ক্যালোরিমিটার এবং দ্রবণ দুইজনে গ্রহণ করছে, ফলে ক্যালোরিমিটারের তাপমাত্রা এত থেকে এত হয়ে গেছে, দ্রবণের তাপমাত্রা এত থেকে এত হয়ে গেছে। কিন্তু ক্যালোরিমিটার একটা হচ্ছে হলো ধরো ধাতব পদার্থের তৈরি, তাহলে সে তার ক্ষেত্রে কনসেপ্টটা তাপ কতটুকু গ্রহণ করছে সেটা বের করার প্রসেস একরকম হবে। আবার দ্রবণের ক্ষেত্রে যেহেতু সে তাপমাত্রা একটা চেঞ্জ হয়েছে, অবশ্যই তাপ গ্রহণ করছে, সেক্ষেত্রে কতটুকু তাপ গ্রহণ করছে সেটা বের করার প্রসেস আলাদা। তো আমরা এখন মোট তাপ উৎপন্ন হয়েছে কতটুকু এটা বের করবো। তাহলে সবার আগে হচ্ছে হলো কি এক্ষেত্রে ক্যালোরিমিটার কতটুকু তাপ গ্রহণ করে বের করবো। ক্যালোরিমিটারে গ্রহণকৃত তাপ দেখো এটা কিভাবে বের করব। এটা হচ্ছে হলো তার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে হলো এত মানে কি, দেখো তুমি যদি এটাকে নরমালি চিন্তা করো এভাবে, দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে, তাপ দিলে কত জুল বলতো, তাপমাত্রা বাড়ে এমনিও লিখতে পারো 335 জুল তাপ দিলে, 335 জুল তাপ দিলে। তাইলে সুতরাং এক্ষেত্রে এদের মধ্যে বাড়ছে তাপমাত্রা, ক্যালোরিমিটার তাপমাত্রা বাড়ছে কত 1.8, তাহলে সুতরাং 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে 335 ইন্টু 1.8 এত জুল তাপ দিলে। তো এইভাবে তুমি ঐকিক নিয়মে করতে পারো, অথবা তুমি চাইলে ডিরেক্ট এই যে এখানে এই লাইনের মধ্যে এই যে 1 ডিগ্রিটারে মানে তোমার যতটুকু বাড়ছে তত দিয়ে 335 ইন্টু কত 1.8 এই লাইন দিয়ে তুমি ডিরেক্ট করে ফেলতে পারতা। তুমি চাইলে এই ঐকিক নিয়মে করতে পারো, চাইলে এই এক লাইনেও করতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে তুমি এটা কিভাবে করবা। আমি গাধা মানুষ, আমি হইলে পরীক্ষা হয়তো আমি যদি 2015 সালে এই প্রশ্ন আমার পরীক্ষা আসতো তাহলে আমি ঐকিক নিয়মে করতাম, এভাবে হয়তো কি ওই টাইমে মাথায় নাও আসতো। তো তুমি বলো এক লাইনের একটা ব্যাপার, এটা আপনার মাথায় আসতো না, আসতেও পারতো, কিন্তু আমি জানি না আসলে আসতো কিনা, কারণ পরীক্ষার প্রেশার যখন ইন্টারে থাকি তখন পরীক্ষার প্রেশার অনেক বেশি থাকে। এটা পেলাম হচ্ছে হলো 603 জুল, কত বলো তো 603 জুল। তাইলে আমার ক্যালোরিমিটার এতটুকু তাপ গ্রহণ করে। দেখো দ্রবণেরও তাপমাত্রা এতটুকু বাড়ছে, তো দ্রবণের কিন্তু একটা কি দেওয়া আছে বলতো, আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং তার ঘনত্বও দেওয়া আছে। তো আমাদের দ্রবণ যতটুকু তাপ গ্রহণ করে, দেখো তো দ্রবণের গ্রহণকৃত তাপ কি বলতো, গ্রহণকৃত তাপ যদি আমি বের করি তাহলে সেটা হচ্ছে ms ডেল থিটা, দ্রবণের ক্ষেত্রে এটা। তো আমাদেরকে এখানে অনেকগুলো জিনিস বুঝতে হবে। এখানে আমাদেরকে দ্রবণের ভর দেওয়া নাই, দেওয়া আছে আয়তন 50 ml কত 100 ml, তাও ml এ আছে। সেটা থেকে আমাদেরকে ঘনত্ব দিয়ে গুণ করে তার ভর বের করতে হবে। ভরটা আসবে কোন এককে, গ্রামে, কারণ হচ্ছে এখানেও ml এখানেও ml, তাহলে ml ক্যান্সেল হয়ে যাবে, গ্রামে চলে আসবে। তাহলে ওইটাকে আবার 1000 দ্বারা ভাগ করে কিসে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভর বের করা। প্রথম কাজ কি বলতো, এই জায়গায় আমি করি, হ্যাঁ, তারপর এখানে ডাটাগুলো বসাবো। ভর ইকুয়াল টু রো ভি, মানে ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ঘনত্ব ইনটু আয়তন, ঘনত্ব দেখো তো এই যে আয়তন কত 50 100 ml, তাহলে 100 ml ইনটু এখানে হচ্ছে হলো 0.597, তাহলে আমার এটা কোথায় কোন এককে আসবে, গ্রাম এককে আসবে। গ্রাম এককে বের করি, কোনো সমস্যা নেই। গ্রাম একক থেকে তারপর কেজি এককে নিব, কোনো সমস্যা কি আছে তোমাদের? তোমরা চাইলে তোমাদের মতো শর্টকাট করতে পারো, আমি একটু ডিটেলস ভেঙে ভেঙে করি যাতে যারা আমার মতো ডামিস আছে তারা যাতে একটু সহজে করে ফেলতে পারে। ভাগ হচ্ছে হলো 1000, এবার আসলে কেজিতে চলে গেল 0.0597 কেজি। তাহলে আমাদের ভর পেয়ে গেলাম। এস যেটা দেওয়া আছে এটা জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আমাদের লাগবে হচ্ছিল এটা জুল পার কেজিতে। কিসে লাগবে, কেজিতে। এই জন্য এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে জুল পার কেজি থেকে 1000 নিতে হলে 4100 এত জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। তোমরা কেজিতে কেন লাগবে, কারণ ভর হচ্ছে কেজিতে। আর কেউ যদি কি কেজিতে না নাও তাহলে এটাকে গ্রামে রেখে দিতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাতে গ্রামে রাখলে হবে। তাও এটাকে ধরো তুমি গ্রামে রাখছো আর এটাকে কিসে রাখছো, যদি ওইটাতে রাখো তাহলে এখানে ঝামেলা কমে।
একই আসবে আর কি অ্যান্সার। আমি সবসময় বলি এটা এমএস ডেল থিটা, এর ক্ষেত্রে এম হচ্ছে হলো কেজিতে নিতে, এস হচ্ছে কিসে তোমার ওই জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড রাখবা, থিটা হচ্ছে হলো পার্থক্য তো সবসময় পার্থক্যই। তাহলে এখান থেকে তুমি এম বসাই দাও, কত বসে 0.0597 ইন্টু হচ্ছে হলো এস কত 4184, থিটা কত 1.8। তাহলে দেখি এটা কত আসে আমাদের ক্যালকুলেটর, আমি আবার করি 0.0597 ইন্টু হচ্ছে হলো 4184 ইন্টু হচ্ছে হলো 1.8। আমি দেখতে পাচ্ছি এখান থেকে এটা আসে 449.612 ডিগ্রি, তাপ তো জুল জুল জুল। তাহলে বলো তো ক্যালোরিমিটার এত তাপ গ্রহণ করছে, দ্রবণ এত তাপ গ্রহণ করছে, দুইটা মিলে যত তাপ গ্রহণ করছে এদের প্রশমন বিক্রিয়া তত তাপ উৎপন্ন হয়েছে। তাহলে বলো তো মোট উৎপন্ন তাপ কত বলো তো 603 প্লাস হচ্ছে 449.612, তাহলে কত আসবে যোগ হচ্ছে হলো 603। আমি এখান থেকে দেখতে পাচ্ছি 1052.612 এত জুল। তাহলে মোট তাপ উৎপন্ন হয় এতটুকু, মোট তাপ উৎপন্ন হয়। এবার আমরা জানি কি প্রশমন তাপ ইকুয়াল টু কি মোট উৎপন্ন তাপ আর হচ্ছে ডিভাইড বাই হচ্ছে কি প্রশমিত মোট মোল সংখ্যা। তাইলে কি আসবে বলতো তাপ পার মোল, প্রশমন তাপ পার মোল, এতটুকু প্রশমন তাপ, এখানে এতটুকু তাপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি প্রশমন তাপ বের করব, কি বের করব প্রশমন তাপ। সুতরাং প্রশমন তাপ আল্লাহ কত আসলো প্রশমন তাপ আসছে হলো কত, প্রশমন তাপ আসবে হচ্ছে হলো এত, মোট উৎপন্ন হয়েছে এত, প্রশমিত হয়েছে এত 0.025। তাহলে এটাকে যদি ভাগ 0.025 দিয়ে করি, এটা আসতেছে হচ্ছে হলো 4000, এই যে এত 0.450 জুল পার মোল। তুমি দেখবা প্রশমন তাপগুলো বেসিক্যালি কিলো জুলে হয়, তাহলে তুমি আরো 1000 দ্বারা ভাগ করে কিলো জুলে নিয়ে যাও। আমার এটা আসতেছে হচ্ছে হলো কত 42.1 কিলো জুল পার মোল। কথা ক্লিয়ার? এই হচ্ছে হলো আমাদের এই প্রশমন তাপের এই ম্যাথটা। আমার কাছে খুবই সুন্দর একটা কোশ্চেন মনে হয়েছে, তোমরা যদি বুঝে বুঝে করো এটা তাহলে কিন্তু এটা কি খুব সহজে পারবা ইনশাল্লাহ। আমি যেহেতু এখানে কোনো চ্যাপ্টার হয়েছে আলোচনা করছি না, তাই এটার একদম পুরো বেসিক লেভেল নিয়ে আলোচনা করিনি, বাট আমি চেষ্টা করেছি পুরো ম্যাথটাকে তোমাদের কাছে কি সহজবোধ্যভাবে তুলে ধরতে। এবার চলো পরের ম্যাথটা। এখানে হচ্ছে হলো 45 নম্বরে ছিল এই ম্যাথটা। এই ম্যাথটা বলছে হচ্ছে হলো পাতলা সালফিউরিক অ্যাসিডে অবিশুদ্ধ এত গ্রাম লোহা গলানো হয়েছে, উক্ত দ্রবণ এত 20 সেন্টিমিটার কিউব 0.2 মোল পার ডিএম কিউব K2Cr2 এর সাথে বিক্রিয়া করে। প্রথমে বলছে Fe2+ এবং Cr2O7 2- আয়নের সমতাকৃত সমীকরণ লিখো। আচ্ছা, এদের সমতাকৃত সমীকরণ অবিশুদ্ধ লোহার সাপেক্ষে বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয়। অবশ্যই অবিশুদ্ধ লোহার সাপেক্ষে বিশুদ্ধ লোহা বাইর করতে হলে এদের সমতাকৃত বিক্রিয়াটা মুখস্থ লাগতো। যেমন আমি যদি কি এদের সমতাকৃত সমীকরণটা লিখতে না বলতো, তাহলে আমি করতাম কি FeSO4 প্লাস হচ্ছে হলো কি 6K2Cr2O7 প্লাস H2SO4, এটা 8 ছিল না 7, এটা মনে খুব সম্ভবত 7, এটা দিয়ে ডিরেক্ট কি করে ফেলতাম। কিন্তু এখন তো আমার এটা মুখস্থ কি কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ আমি এটা ইউজ করতে পারবো না, এটা আগে অলরেডি আমাকে এখান থেকে প্রুফ করতে হবে। তো এই জন্য আর এটা ইউজ না করে আমি এখান থেকে কি আগেই হচ্ছে হলো কি এ নাম্বার আনসার করব, তারপর হচ্ছে হলো কি ওই এ নাম্বারের সাহায্যেই হচ্ছে হলো কি বি নাম্বার আনসার করব। তো সেন্টিমিটার কিউব কোনো সমস্যা নাই, 20 সেন্টিমিটার কিউব মানে 20 ml। এটার মানে কি যে ডিএম কিউব মানে হচ্ছে কি লিটার। তাহলে এত মানে এটা জাস্ট এটা বোঝাচ্ছে হলো এটা 0.2 মোলারিটি, এগুলো নিয়ে কোনো ক্যাচাল নেই। প্রথমে এটাকে কি করছে মানে Fe প্লাস H2SO4 করা হয়েছে আর কি। তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছে কি FeSO4 মানে হচ্ছে Fe2+ হয়ে গেছে আর কি, Fe2+ হয়েছে এটা। এই Fe2+টা আবার K2Cr2O7 দ্বারা এক্ষেত্রে কি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে টাইট্রেশন হয়েছে, জারণ করা। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা জানি হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে হলো জারণার্ধ বিক্রিয়া দিবে, এ বিজারণার্ধ বিক্রিয়া দিবে, কারণ K2Cr2O7 বিজারণার্ধ বিক্রিয়া দেয়। ও কিন্তু নিজে একটা জারক, ঠিক আছে, একটা জারক, ও নিজে জারক জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। তো এক্ষেত্রে এ যদি জারিত করে তাহলে এটা জারিত হবে, এ নিজে বিজারক তাহলে একে বিজারিত করবে। তাহলে জিনিসটা হবে আগে দেখি আমরা যে জারণার্ধ বিক্রিয়া আর বিজারণার্ধ বিক্রিয়া লিখি। তাহলে প্রথমে জারণার্ধ বিক্রিয়া লিখি, Fe2+ থেকে ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি করবে বলতো Fe3+ হবে। ওকে, এটা আমি 1 নাম্বার দিলাম, এটা জারণার্ধ বিক্রিয়া। বিজারণার্ধ বিক্রিয়ার ক্ষেত্রে Cr2O7 2-, এটা তোমরা জারণার্ধ বিজারণার্ধ বিক্রিয়া সমতা শিখছো কিনা আমি জানি না। আমরা জানি এখান থেকে ক্রোমিয়াম কয়টা দুইটা Cr গুলো 3+ হয়ে যাবে। তাইলে এখান থেকে অক্সিজেন কয়টা আছে 7টা,
7টা অক্সিজেন থাকলে এই পাশে 7 অণু পানি দিয়ে দিব আমি। বেসিক্যালি এটা আমার শর্টকাট যে প্রসেসটা আছে সেটা আমি করলাম। তো এই জায়গায় আচ্ছা আমি একটু এটাকে এই পাশে একটু করে লিখি, Cr2O7 2-। হ্যাঁ, এবার দেখো তো এই জায়গায় যখন দিলাম 7টা পানি দিয়ে দিলাম, অক্সিজেন 7টা, সেই জন্য। এবার আসো এই পাশে আমি 14টা হাইড্রোজেন বেশি লিখছি, এই জন্য আমি এখানে 14টা H+ দিয়ে দিব। এবার আসো মোটামুটি সব সমতা হয়ে গেছে, হাইড্রোজেন, অক্সিজেন, ক্রোমিয়াম সব দুই পাশে সমান হয়ে গেছে, বাট চার্জ সমান হয়নি। এই পাশে চার্জ হচ্ছে হলো +6, দেখো 6+, কত 6+, দুইটা মিলে 6+, আর এই পাশে -2টা আর হচ্ছে হলো 14টা প্লাস, তাহলে এখনো 12টা প্লাস রয়ে গেছে। তাহলে এই পাশে 12টা প্লাস আছে, এই পাশে 6টা প্লাস আছে, দুই পাশে সমান করতে হবে। তো আমরা জানি এই পাশে হয় প্লাস চার্জ 6 বাড়াইতে হবে, অথবা এই পাশে প্লাস চার্জ 6 কমাইতে হবে। তো আমরা জানি প্লাস চার্জ বেসিক্যালি বাড়ানো যায় না সচরাচর, কোনো কিছু হাইড্রোজেন H+ যোগ করতে। তো এই পাশে যদি আমি H+ যোগ করি, আবার H+ দুই পাশে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই পাশে জাস্ট 6টা ইলেকট্রন দিয়ে দিব, 6টা ইলেকট্রন দিয়ে 6টা ইলেকট্রন কি করতেছে, এই 12 চার্জের মধ্যে 6টা চার্জ কমাই দিবে। তাহলে এখন দেখো ওভারঅল টোটাল মাইনাসের হচ্ছে হলো 8টা আর প্লাসের হচ্ছে 14টা, তাহলে থাকে হচ্ছে 6টা প্লাসের, আর এখানে এই পাশে প্লাসের 6টা, তাহলে ওভারঅল দুই পাশে এখন চার্জ সমান হয়েছে। এটাকে আমরা 2 নাম্বার বলতে পারি। 2 নাম্বার বলার পর এখন দেখো আমরা যখন এই দুইটা সমীকরণকে যোগ করলেই কিন্তু এই দুইটার সমতাকৃত সমীকরণ পাবো, তবে অবশ্যই সমতা হইতে হবে। তো সমতা হওয়ার জন্য আমাদেরকে এখানে ইলেকট্রন ভ্যানিশ করে দিতে হবে। এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয়েছে একটা, এক্ষেত্রে ইলেকট্রন 6টা গ্রহণ করেছে। দুইটা ইলেকট্রনকে ইকুয়াল করার জন্য আমি কি করব বলো তো, কি করা যাবে, জাস্ট ইলেকট্রন ইকুয়াল করে দুই পাশ যোগ করে দিলে ইলেকট্রনগুলো এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। তাইলে এখান থেকে এটাকে এই যে 1 নংকে যদি আমি 6 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যোগ করে দিই, তাহলে কাজ শেষ। তাহলে আমাদের কাজ কি, 1 নং × 6 যোগ হচ্ছে কি 2 নং, তাহলে কাজ শেষ। দেখো তাহলে 1 নংকে 6 দ্বারা যোগ করলে এটা আসবে হচ্ছে 6Fe2+, 6Fe2+, আর এটা হচ্ছে Cr2O7 2-। বিক্রিয়কগুলো সব বিক্রিয়কে যোগ হয়, উৎপাদগুলো সব উৎপাদের পাশে যোগ। তাহলে প্লাস হচ্ছে 14H+, দেখো 6টা ইলেকট্রন এখানে থাকুক, আমি এখন ইলেকট্রন ভ্যানিশ করি নাই। দেন হচ্ছে হলো এই পাশে হচ্ছে হলো কি হবে, 6Fe3+, প্লাস 6টা ইলেকট্রন, এটা হচ্ছে 2Cr3+, 7H2। দেখো তো সিম্পল হয়ে গেছে না। এবার আসো কি হয়ে যাবে, এই ইলেকট্রনগুলোকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই ইলেকট্রন এগুলো দুই পাশ থেকে চলে যাবে। আর কোনো কিছু কি যায়, এই পাশ থেকে ওই পাশে বিয়োগ টিয়োগ করলে কিচ্ছু বাদ যাচ্ছে না। তাহলে সুতরাং ফাইনালি আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে Cr2O7 2- প্লাস 14H+, আর এই পাশে থাকবে কি 6Fe3+, এটা হচ্ছে 2Cr3+, 7H2। এই হচ্ছে হলো আমাদের এর আনসার, এই দুইটার আয়নের সমতাকৃত সমীকরণ যেটা এটা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে সেই FeSO4 6 মোল, কয় মোল K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করবে, বোঝা যাচ্ছে 1 মোল। তাহলে এদের এই অনুপাতটাকে নিয়ে আমরা হচ্ছে হলো কি বি কাজ করব। তাহলে বাকিটুকু মুছে ফেলতে পারি, হয়ে গেছে কিন্তু আমাদের এটার আনসার। তো যারা অলরেডি এই টপিকে যদি কোনো ভিডিও না দেখে থাকো বা এই টপিকটা ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলেই এই সমতা করা নিয়ে বা হচ্ছে হলো এই যে কপারের বিশুদ্ধতা নির্ণয়ের সমতাকরণের মনে হয় ভিডিও আমার চ্যানেলে নাই, খুব সম্ভবত দেওয়া হয়নি কখনো। তবে তোমার কি আছে বলো তো, বিশুদ্ধতা নির্ণয়ের যেই কি ম্যাথটা, সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও কয়েকটা দেওয়া আছে, তো তোমরা বিশুদ্ধতার অঙ্কটা দেখে নিতে পারো। আর সমতাটা তোমরা আশা করি অলরেডি কি ভর্তি পরীক্ষার্থীদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, না হইলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো, আগে পরে কোনো এক সময় দিব ইনশাল্লাহ, খুব শীঘ্রই বা খুব দেরিতে। এখন যদি আমি বলি যে আগামীতে দিব 2-1 দিনের মধ্যে, তাহলে আবার আমাকে মেসেজ দিয়ে কমেন্ট সেকশনে কল দিয়ে তোমরা জ্বালাইতে থাকবা। তো জ্বালাইতে থাকবা এটার বড় কথা নয়, আসলে তোমরা একটা এক্সপেকটেশন নিয়ে থাকবা। পরে দেখা যায় আমি আমার 4টা বেচ পার্সোনালি ক্লাস নিতে হয়, তারপর অফলাইনে আমার কিছু অ্যাডমিশন টেস্টে স্টুডেন্ট আছে তাদেরকে পড়াতে হয়, তারপর হচ্ছে হলো কি নিজের কাজ কারবার, নিজের পড়াশোনা আছে, নিজের অন্যান্য কাজ কারবার আছে, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা আছে, ফ্যামিলিকে সময় দিতে হয়, সব কিছু মিলাই। বিয়ে করি নাই, কিন্তু কথা হচ্ছে কি বিয়ে না করলে কি ফ্যামিলি বাপ মা আছে না, তাদেরকে একটু কি তাদের কাজ কারবার একটু করতে হয়, বা হচ্ছে হলে কি নিজের কাজ কারবারও তো করতে হয়। মাঝে মাঝে একটু খেলাধুলা দেখি, একদম রেয়ারলি খেলা দেখি, খেলা কম দেখি, কিন্তু একটু তো কি দেখি। তো ওভারঅল অনেক কাজ তো আছে, আর ওই যে স্টুডেন্ট পড়াইতে দিন চলে যায়। তো তোমরা এক্সপেকটেশন নিয়ে থাকলে আমি পূরণ করতে পারি না, তাই এক্সপেকটেশনের কি হাই প্রেশার নিতে পারছি না আর কি। আমার যখন ভালো লাগবে তখন একটা ভিডিও দিব, যখন সময় পাবো একটা ভিডিও দিব। আমার ইউটিউব থেকে ভাই আমি কোনো টাকা টুকা পাই না, আমার মনে হয় এখনো $20-30 মতো মনে হয় জমছে আমার ইউটিউব চ্যানেলে 3 বছরে। তো এটা থেকে কি এই টাকা দিয়ে আমি কি প্রাসাদ গড়বো, আমার বিল্ডিং হবে, অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবে, এইসব আশা টাশা নাই। তোমরা সাথে আছো, আলহামদুলিল্লাহ খুশি, তোমাদেরকে শেখাতে পারছি, ভালো লাগছে, এবং তোমাদের উপকার হচ্ছে, এটাতেই নিজের গর্ববোধ হচ্ছে। এটুকুই পাওয়া, আর কিছু না ভাই। দেখো এইটুকু এখন এবার অঙ্ক করব, কি করব বলো তো, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে হলো যে এই ইকুইভ্যালেন্ট যদি করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 6 মোল Fe2+ হচ্ছে হলো কি
ইকুইভ্যালেন্ট হচ্ছে হলো 1 মোল Cr2O7 2-। এখান থেকে আমরা বলতে পারবো, যদি আমরা এভাবে লিখি n অফ মানে মোল সংখ্যাগুলোর অনুপাতকে যদি এটা ইকুইভ্যালেন্ট নট ইকুয়াল, তাহলে অনেকে মনে করবে আমি মনে হয় আর গুণন করতেছি, ব্যাপারটা এরকম না। এখান থেকে তাহলে বলা যাবে না n অফ Fe2+ মানে Fe2+ এর মোল সংখ্যা ডিভাইড বাই K2Cr2O7 লিখি, Cr2O7 এর জায়গায় K2Cr2O7 লিখি, একই কথা। তাহলে Cr2O7 2- লিখলাম। এবার দেখো তো সমান দিচ্ছি এবার, তাহলে Fe এর মোল সংখ্যা কত এখান থেকে বলো তো 6, কত 6, আর এটার মোল সংখ্যা কত বলো তো, এটার মোল সংখ্যা হচ্ছে হলো আমাদের 1 পাচ্ছি। এবার আসো এই জায়গায় এদের এখানে মান বসে, আমি এক লাইনে দুইটা সমান দিয়ে কাজ করছি, তোমরা বা দিয়ে নিচে নিচে যেতে পারো। তাহলে এখান থেকে দেখো তো আমার এইগুলা দেওয়া আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই যে n অফ Fe2+, এখানে আমাদের যে জিনিসটা ছিল প্রশ্ন খুব সম্ভবত একটা ভ্যালু দেওয়া ছিল, আমি একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন হচ্ছে Fe2+ এর ভর 55.85 দেওয়া ছিল, 55.85 বরাবর দেওয়া ছিল খুব সম্ভবত, না যেন 55 বরাবর দেওয়া ছিল। এখন আমার এখানে প্রশ্ন যেখানে আমি লিখছি, যে জায়গায় এখন লিখলাম সেখানে একটা কাগজে লিখে নিয়েছি প্রশ্নটা, কিন্তু ওখানে তো মানটা দেওয়া নাই, খুব সম্ভবত এটা 55 দেওয়া ছিল। কত দেওয়া ছিল 55, তো এটা তো 55.85, আপাতত আমরা 55 ধরে করি, কত 55 ধরে করি, আমার যতটুকু মনে পড়ে 55 ছিল, বাট তোমরা যদি করো 55.85 ধরেও করতে পারো, আমি ইচ্ছা 55.85 একুরেটটা দিয়ে করি। তাহলে এখান থেকে এই যে এই জায়গাটা এটাকে আমরা লিখবো ছিল ভরে, আমরা যেহেতু এটার বিশুদ্ধতা বের করবো তাহলে এটার ভর বের করবো, তাহলে এইভাবে লিখবো W বাই হচ্ছে হলো তার কি M, এটা হচ্ছে তার, এখন এই ক্ষেত্রে উপস্থিত ভরটা আমরা বের করবো, আর নিচে 55.85 ডিরেক্ট বসাই দিই, এই জায়গায় বসাচ্ছি। দেখো মোল সংখ্যা এটাকে যেটার ভর বের করবো ওইটাকে W বাই M ই তো কি, এটাই তো n না মোল সংখ্যা। আর এটার যেহেতু দেখো K2Cr2O7 এর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে কি মোল। আয়তনটাকে অবশ্যই আমরা জানি কি, এই যে n ইকুয়াল টু আরেকটা SB, ভিটা হচ্ছে অবশ্যই লিটার এককে হতে হয়, কোন এককে লিটার, আর এসটা কোন এককে মোল পার লিটার, এই যে মোল পার লিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটাকে বসাতে পারি 0.2 মোলটা, এই যে 0.2, কিন্তু এটাকে আমরা কি দিয়ে 1000 দ্বারা ভাগ করে নিতে হবে, কারণ হচ্ছে লিটারে নিয়ে বসাইতে হবে, তাহলে 20/1000। তাহলে আমি এখন এখান থেকে ডিরেক্ট কি পেয়ে যাবো বলো তো, এগুলো যদি গুণ করে আর গুণন করি, দেন হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি আর গুণন করার পর এটা দিয়ে গুণ করে দিলে আমি এখান থেকে W ডিরেক্ট পেয়ে যাব। সুতরাং Wটা ডিরেক্ট বের করি, হ্যাঁ 20 ভাগ হচ্ছে হলো 1000 ইন্টু হচ্ছে হলো 0.2 ইন্টু হচ্ছে হলো 6 গুণ হচ্ছে হলো 55.85, ডিরেক্ট করলাম, সব বসাইলাম। আমি এখান থেকে পাচ্ছি হলো 0.134, সুতরাং W ইকুয়াল টু পাচ্ছি হলো 0.134, এই যে এত গ্রাম। তাহলে বিশুদ্ধ লোহা হচ্ছিল 0.134, দেখাই যাচ্ছে হলো কি আমার যতটুকু অবিশুদ্ধ লোহা দিচ্ছি তার চেয়ে কম আসছে, ঠিক আছে, তার মানে প্রসিডিউর ওকে, ঠিক আছে, আমার কোথাও মনে হয় না ভুল হয়েছে, ওকে। তাহলে এখন আমাদের এটা হচ্ছে বিশুদ্ধ লোহা, এই যে এখান থেকে বিক্রিয়া থেকে করার পর এই যে মোল সংখ্যা দিয়ে যেই আনসারটা পাবো সেটাকে বলি আমরা হচ্ছে বিশুদ্ধ লোহা, বিক্রিয়া অনুসারে বা জারণের মাধ্যমে যেটা পাই। এখন বিশুদ্ধ লোহাটাকে অবিশুদ্ধটা দিয়ে ভাগ করে কি শতকরা নিয়ে গেলে আমাদের কি কাজ হয়ে যাবে, তাহলে বিশুদ্ধতার শতকরা পরিমাণ, বিশুদ্ধতা, তাহলে বিশুদ্ধতা বলবো কি বলতো, এই যে 0.134 ডিভাইড বাই হচ্ছে হলো কি 0.14 ইন্টু হচ্ছে 100%, দেখি এটা কত আসে, এটা ভাগ হচ্ছে হলো 1.4 ইন্টু হচ্ছে হলো 100, এটা 95.75 আসে, 95.75 এত পার্সেন্ট, শেষ 95.7%। তাহলে আমাদের অবিশুদ্ধ লোহার নমুনার সাপেক্ষে বিশুদ্ধ লোহার পরিমাণ হচ্ছে হলো এত পার্সেন্ট, এই তো হয়ে গেল। তো এটার ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো, বা ইউটিউবে অসংখ্য ভিডিও, ইউটিউবে ভালো ভালো টিচারের কি ক্লাস আছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব এই চ্যানেলের ডেসক্রিপশনে যাতে এই টপিকের যে ভিডিওটা আছে ওইটা ইনক্লুড করে দেওয়ার জন্য, যদি না পারি তাহলে কি কেউ আবার কি কমেন্টে গালিগালাজ করো না, মেজাজ দেখায়ও না, ভাল লাগে না, ঠিক আছে। তোমরা যদি কষ্ট পাও তাহলে আমার আসলেই কি খারাপ লাগে। আর এক্সপেকটেশন কম রাখবা আমার উপর, একদম কম, লো লেভেলের, মানে এই সাইফুল্লার উপরে কোনো এক্সপেকটেশন নাই। তো আবার অনেকে বলতে পারো ভাইয়া স্যার যেভাবে বলো আর কি, অ্যাটলিস্ট এভাবে যে ওনার উপর আমি কোনো এক্সপেকটেশন রাখতেছি না, উনি যা দিচ্ছে সহায়ক নিচ্ছি, ভালো লাগছে তাই ওনাকে ফলো করছি। তোমরা শিক্ষার্থী, আমি জাস্ট একজন শিক্ষক,
তোমরা ফলোয়ার ফ্যান ট্যান এগুলো মনে করি না ভাই, ঠিক আছে? তোমরা দেখতেছো বলেই তো ভিডিও করার অনুপ্রেরণা পাচ্ছি। বাট তোমরা যদি এত বেশি এক্সপেকটেশন রাখো যে আমি সময় পাচ্ছি না বা হচ্ছে আমার নিজের পক্ষে সম্ভব হচ্ছে না তোমাদেরকে রেগুলারলি ওইভাবে ফ্রিকোয়েন্টলি হেল্প করার, তাহলে তো আসলে নিজে থেকেও খারাপ লাগে, তাই না? যাই হোক, এই ম্যাথটা শেষ হয়ে গেলো। এবার চলো পরের ম্যাথটা আমরা সলভ করি। এবার চলো পরের ম্যাথটা করি। 1 লিটার আয়তনের একটি পাত্রে যখন এত মোল 0.1 মোল PCl5 কে উত্তপ্ত করা হয়, সাম্য মিশ্রণের মোট চাপ এত হয়। তাপমাত্রায় এত কেলভিন হলে সাম্য ধ্রুবক কত? সাম্য ধ্রুবক কেপি এর মান বের করতে বলছে। কেপি ইকুয়াল টু আমরা জানি আগে সবার আগে PCl5 কে তাপ দিলে PCl5 এর ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয়। PCl5 এই উভধর্মী বিক্রিয়া PCl3 প্লাস Cl2 এভাবে আসবে। দেন আমরা জানি কি কেপি আসবে হচ্ছে হলো কি কেপি এই জায়গায় সমীকরণটা লিখি। কেপি ইকুয়াল টু আসবে হচ্ছে হলো উৎপাদের মোল আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ ডিভাইড হচ্ছে হলো বিক্রিয়কের আংশিক চাপ PCl5 এই। তো আংশিক চাপগুলো বের করা লাগবে। দেন আংশিক চাপগুলোকে আমি এখানে বসাই দিয়ে ডিরেক্ট বের করব। আর আমি সবসময় বলি আংশিক চাপটাকে এটিএম এ বের করতে, মোলে দেওয়া আছে বা সবকিছু, এটাকে আগেই এটিএম এ নিয়ে যাও। কিসে নিয়ে যাও? এটিএম এ নিয়ে 1.01 দ্বারা 1.01 × 10⁵ দ্বারা ভাগ করে দাও। তাইলে হচ্ছে 4 ভাগ হচ্ছে হলো কি 1.01, তাহলে দিলেই হচ্ছে ডিরেক্ট কত 3.96 আসে। 3.96 এটিএম, এত এটিএম। এই এটিএম এ নিয়ে গেলাম, এবার সব কাজ এটিএম এ করবো ভাই, আর প্যারা কম হবে। তাইলে এখন এটা বের করার জন্য দেখো শুরুতে এর মোল সংখ্যা 1 ধরি আমরা শুরুতে, আর শুরুতে এটা ধরলে এটা 0 0। তারপর হচ্ছে সাম্যাবস্থায় ধরি আমরা কি বলতো, যারা অঙ্ক কোর্স অলরেডি জানো, সাম্যাবস্থায় এটা 1 - আলফা। আলফা হচ্ছে কি বিয়োজন ধ্রুবকটা, এটা আলফা আলফা। তাইলে সাম্যাবস্থা এগুলো। তাহলে সুতরাং সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এখানে 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে 1 প্লাস আলফা আসলো। তো আরেকটা প্রসেস, এখানে সাম্যাবস্থায় তোমার মোট চাপ দেওয়া আছে, ঠিক আছে? তো সাম্যাবস্থায় মোট এটা ছিল শুরুতে মোল সংখ্যা। তো এটা আমরা যেটা বের করছি সাম্যাবস্থায় মোল সংখ্যা, তো এটা ছিল শুরুতে মোল সংখ্যা। শুরুতে মোল সংখ্যার সাপেক্ষে যদি আমরা সাম্যাবস্থার মোল সংখ্যা বের করে নিতে পারি, বা শুরুর ডাটাগুলো দিয়ে বা সাম্যাবস্থার ডাটা হিসাব করে যদি আমরা মোল সংখ্যা বের করতে পারি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। যেমন ধরো সাম্যাবস্থায় এইটুকু পার্ট আমরা লাস্টে করবো, আগে আমাদেরকে কি করতে হবে? আংশিক চাপগুলো বের করার জন্য আলফা জানা লাগবে। তাহলে সাম্যাবস্থায় একটা জিনিস খেয়াল করো তো, সাম্যাবস্থায় এটা অ্যাপ্লাই করতে পারি না, PV = nRT। দেখো তো PV সব দেওয়া আছে কিনা, P তো দেওয়া আছে, এই যে V 1 লিটার দেওয়া আছে। তাহলে সাম্যাবস্থার জন্য N = কি বলো তো, PV/RT। P কত? P হচ্ছে 3.96, V কত 1 লিটার, তাহলে RT 0.0821। কেন এটা? কারণ হচ্ছে এটা উপরে আমরা কি এটিএম আর লিটারের সম্পর্কে ইউজ করছি, RT 450। তাহলে এখান থেকে দেখো মোল সংখ্যা আমার মনে হয় বের হয়ে যাবে। মোট সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? 3.96 ভাগ হচ্ছে হলো কত 0.0821 ইন্টু হচ্ছে 450। এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো, আমি এটা পেলাম হচ্ছে 0.107। কত? 1072 এত মোল পেলাম। এই মোলটা যদি আমি পেয়ে যাই তাহলে মোল সংখ্যা, তাহলে এটা ইকুয়াল টু এটা বলতে পারি প্রশ্ন মতে সাম্যাবস্থার মোট মোল সংখ্যা। প্রশ্ন মতে একটু ভুল হয়েছে, শুরুতে কত 0.1 মোল ছিল, আমি এটা 1 কেন ধরছি? এটা তাহলে 0.1 হবে, 0.1, এই যে 0.1 মোল হবে। এই যে দেখো শুরুতে এত মোল দিচ্ছে, আমি এটা 1 ধরলাম কেন? এটা তাহলে প্রশ্ন মতে এই জায়গায় এই একটু কারেকশন আসবে, তোমরা একটু দেখো। এই তাহলে দেখো তো প্রশ্ন মতে 0.1 প্লাস হচ্ছে হলো আলফা ইকুয়াল টু হচ্ছে হলো কত 0.1072, এই যেটা। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু কত? এটা থেকে বাদ যাবে, বিয়োগ হচ্ছে হলো 0.1। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো 7.18, বা হচ্ছে হলো আমি যদি করি অন্যভাবে, এটা অন্যভাবে দিলে হচ্ছে হলো 0.00718, এতটুকু আসে খুব সম্ভবত, ঠিক আছে? 0.00718, ইয়েস। তো এই জিনিস যদি আসে আমাদের, এখন এখান থেকে আমরা এরপরে কাজটুকু করব। কি কাজ করব? এই আলফাটাকে নিয়ে এখন কি আমাদের আংশিক চাপ বের করতে হবে। বলো তো এই আংশিক চাপগুলো ইকুয়াল টু কিসে কিসে আসবে একটু বলো।
পি অফ PCl5 কোনটা, এটা এটা আসবে নিচে আসবে কত বলো তো, নিচে আসবে মোট মোল সংখ্যা 0.1 প্লাস হচ্ছে আলফা 0.1 আলফা, আর উপরে আসবে কত বলো তো, উপরে আসবে চলো তার সাম্যাবস্থার মোল সংখ্যা 0.1 মাইনাস আলফা। ওকে, তাহলে পি অফ PCl3 আসবে কত বলো তো, নিচে আসবে মোট আলফা, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে হলো আলফা কত, আলফা শুধু, তারপর পি অফ Cl2 আমি ডিটেইলস করতেছি, কারো কোনো সমস্যা হলে যাতে কারেকশনটা করে নিতে পারো, আলফা এটা আলফা। এখন এই মানগুলো আমি বের করে নিব, দেখো তো আমি আলফার মান কত পাইছি, এখানে একটু বসাই, হ্যাঁ তোমরা যদি যাতে সমস্যা না হয়, পরে আমি কেপি সমীকরণে নিয়ে বসাই দিব 0.1 মাইনাস আলফা ওমা এটা চেয়েও আছে, এখানে পি আছে, তো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি আলফা পেয়েছি কত, এই যে এটা 0.00718 কত 718 ডিভাইড বাই হলো 0.1 প্লাস 0.00718, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু করে দেখি তো, 0.1 প্লাস হচ্ছে হলো কি 0.1 প্লাস, আমার কোথাও ভুল হচ্ছে কিনা আমি একটু জিনিসটা একটু চেক করি, এটা হচ্ছে হলো 1071, হ্যাঁ ঠিক আছে ভুল হয়নি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি একটু চেক করে নিলাম পি গুলা কি বলতো, মোট চাপ কত, এই যে কিন্তু মোট চাপ, ও আচ্ছা হ্যাঁ সাম্যাবস্থায় মোট চাপ, তাহলে মোট চাপ কিন্তু অলরেডি দেওয়া আছে, যাক এটা আমরা একটু পরে ইউজ করব, তাহলে আর আমাদের এখানে তেমন কোনো কি ঝামেলা নাই। এবার এগুলো আমরা মুছতে পারি, মুছে আমরা বাকি কাজটুকু করি। দেখো এখানে যদি বসাই, আমি অনেক ডিটেলস করছি, তুমি শর্টকাট করে ফেলো, সমীকরণ দাঁড় করিয়ে 0.1 দেখো প্লাস 0.000718, এগুলো হচ্ছে হলো কি 0.00718, দেন হচ্ছে হলো এখান থেকে আলফা, আচ্ছা পি গুলো কিন্তু থেকে যাচ্ছে, প্রত্যেকটা পি থেকে যাচ্ছে, হ্যাঁ। তারপর আলটিমেটলি হচ্ছে হলো এখান থেকে যদি তুমি বসাও 0.00718 ডিভাইড বাই হচ্ছে হলো কি 0.1 ইন্টু কি আলফা, আমি করে দিব একদম পুরোটাই 718 ইন্টু কি পি। এবার তাহলে সুতরাং কে পি ইকুয়াল টু কি হবে বলো তো, এখান থেকে দেখো এখান থেকে একটা মান আসবে, তুমি এটা যদি করো দেখো এইটুকু একটা পি, তারপরে এই জায়গায় আরেকটা মান আসবে, তুমি এখন জাস্ট খালি কি ক্যালকুলেশনটা করবা, দেন হচ্ছে এখান থেকে এই আরেকটা পি আসবে। তো এখান থেকে পি করার পর যতটুকু দেখো এই জায়গায় এসে কি হবে বলো তো, নিচে হবে পি অফ PCl5, উপরে হবে পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2। দেখো আমি তোমার সব বের করে দিছি, জাস্ট তুমি এখানে এই মানগুলোকে এনে বসাবা, এই পি গুলা থাকবে, তাহলে এখানে একটা পি থাকবে, এখানে একটা পি থাকবে, বাকি মানগুলাকে গুণ করবা, এই মানগুলাকে গুণ করবা, নিচে একটা কিন্তু অলরেডি এর জন্য একটা পি থাকবে, তাহলে একটা পি চলে যাবে আর একটা পি থাকবে, ওই পিটার মধ্যে তুমি এইটা বসাই দিবা। তাহলে জিনিসটা হবে এরকম, ধরো এখানে একটা সামথিং মান, উপরে একটা পি থাকবে, নিচে একটা তো অন্য সামথিং মান আসবে, এই যে মান যেটা এটা, তাহলে এখান থেকে কি এই জায়গায় পি এর মানটা বসাই দিবা, এটা এই পি এর মান বসাই দিবা, আর এগুলো তো গুণফলটা এখানে পাইছো, এটা পাইছো, ডাইলে বসাই দিলে এখানে একটা আনসার আসবে, ঠিক আছে। তো আমার ধারণা এটা আনসারটা হচ্ছে পয়েন্ট খুব সম্ভবত 123 সামথিং এত এটিএম। তো তোমরা এটা করে দেখবা, আমি জানি না শিওর এতটুকু কিনা বা চলে আরো ভিন্ন আসে কিনা, আর কোথাও যদি ভুল হয় ক্যালকুলেশনে আমার একটু সেটা কমেন্ট সেকশনে জানাই দিও, আর তোমরা কারেকশন করে নিও। প্রসিডিওর কোনো ভুল নাই ইনশাআল্লাহ, তোমরা এই প্রসিডিওর মেনটেন করে ম্যাথমেটিক্যাল টার্মটা সলভ করতে পারো। তাহলে চলো আমরা এর পরের ম্যাথমেটিক্যাল টার্মটাতে চলে যাই। এবার চলো পরের ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা হচ্ছে 50 নম্বরে ছিল খুব সম্ভবত। নিচের কোষটা, এই কোষের কথা বলতেছে, ব্যবহারের পূর্বে উহার মধ্যে 250 ml 0.35 মোলারিটি CuSO4 দ্রবণ ছিল। বাল্বের রোধ, এই যে এখানে একটা বাল্ব আছে, বাল্ব জ্বলতেছে, এটা 50 ওহম রোধের 20 ঘন্টা ব্যবহারের পর CuSO4, এই যে CuSO4 এটার ঘনমাত্রা কত হবে বের করতে বলছে। এই অঙ্কটা অনেকভাবে অনেক বুঝাবে বা করাবে, আমি আমার প্রসেস অনুযায়ী করাচ্ছি, তুমি তোমার প্রসেস অনুযায়ী করতে পারো। দেখো একটা ম্যাথকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা যায়, ভিন্ন ভিন্ন ভাবে করা যায়। আমি যেভাবে সলভগুলো করাচ্ছি সবগুলো সলিউশন তোমাদের সাথে মিলবে না, হয়তো আনসার মিলবে, আমার মতো প্রসিডিউর মিলবে, হয়তো একই ম্যাথকে তো ভিন্নভাবেও করা যায়, তাই না? তখন তোমরা ওইভাবেও করতে পারো। যে দেখো বাহিরে হচ্ছে এখন রাতে ভিডিও করছি, তো রাতে এখন বাজে হচ্ছে 1:15, রাতে আকাশ চমকাচ্ছে, মানে বিজলি যেটা হয় আর কি, শব্দ আসতেছে, তোমাদের হয়তো সাউন্ড এখানেও আসবে, একটু কি অ্যাডজাস্ট করতে হবে। একটু খেয়াল করো, এই ম্যাথটাতে হচ্ছে হলো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এটা এখানে অ্যানোড, এটা কি অ্যানোড, এটা অ্যানোড, এটা কি ক্যাথোড, কপারকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে।
তাইলে এখানে কপার সালফেট দ্রবণটা থেকে কপার প্লাসটা এই ক্যাথোডে গিয়ে জমা হবে, ঠিক আছে। তো ব্যবহারের কারণে এখান থেকে কিছু কপার এখানে চলে যাবে, ফলে এখান থেকে কপার কমে যাবে। কপার যখন কমে যাবে ফলে এই দ্রবণটার ঘনমাত্রাটাও আগের চেয়ে কি কমে যাবে, অর্থাৎ 0.35 আছে না, 35 থেকে কমে আসবে। তো এখন এটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে যে এখান থেকে কতটুকু কপার এখানে জমা হয়ে যায়। এখানে আগে কতটুকু কপার আছে এটা যদি তুমি জেনে নিতে পারো তাহলে এই কাজটা আরো সহজ হতো। তো আগে কপার কতটুকু আছে ওইটা না জেনে তুমি এখানে দেখো তো কপার সালফেট কতটুকু আছে, ঠিক আছে। এই যে এখানে বা হচ্ছে কপার কতটুকু আছে ওইটাও তুমি কি জানতে পারো যে এখানে কপার আছে। আমি শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে হলো ধরো এই যে মোল সংখ্যাটা বের করে নিই, n = SB না, তাহলে S কত 250 ml, মানে 0.25 ইন্টু হচ্ছে 0.35, এত মোল আছে, এটা জানা দরকার। কারণ হচ্ছে লাস্টে আমি যখন ঘনমাত্রা বের করব তখন এটা আমার লাগবে। আমি একটু ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটর কোথায় কোথায় চলে যায় কতক্ষণ পর পর, আমি কোথায় রাখি আমি নিজেও বুঝতে পারি না। ইন্টু 0.35, এখান থেকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এই জিনিসটা আসলো, এটা আসছে হচ্ছে 0.0875, এত মোল আসলো। বর্তমানে এখানে এতটুকু কপার সালফেট বা কপার 2+ আয়ন আছে। তো এখান থেকে কপার 2+ আয়ন আস্তে আস্তে কিন্তু কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে কতটুকু কমে গেল সেটা আমরা বের করতে পারি, বা চলো মানে এখান থেকে কপারের এখানে এই যে জায়গায় গিয়ে জমা হলো সেটা আমরা কিভাবে বের করতে পারি মনে আছে? আমরা ফ্যারাডের যে ল আছে সেখান থেকে এখন দিয়ে যদি বলি আমরা যে W = সঞ্চিত ধাতুটা কতটুকু কপার সঞ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে হলো W = গ্রাম পারমাণবিক ভর। কি বলতো? গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আমি লিখি পারমাণবিক ভর কপারের আর কি, ঠিক আছে। ডিভাইড বাই হচ্ছে NF ইন্টু হচ্ছে IT। দেখো কথা বুঝো, অনেক সুন্দর একটা ম্যাথ, আমার কাছে ভালো লেগেছে এটা। বুয়েট খুব সুন্দর কোশ্চেন করে সবসময়, বুয়েটের কোশ্চেনগুলোর ব্যাপারে আমি নিজে চুয়েটের স্টুডেন্ট, কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যদি বলি বুয়েটের কোশ্চেনের কাছে বাংলাদেশে কোনো ভার্সিটির কোশ্চেন কি ধারে কাছেও নাই। তুমি অনেকে হয়তো সাস্টের তুলনা করবা, বাট আই ডোন্ট প্রেফার। বুয়েট ইজ এক্সেপশনাল, ওখানকার প্রত্যেকটা ফিজিক্স কোশ্চেন বলো, ম্যাথ কোশ্চেন বলো, কেমিস্ট্রি কোশ্চেন বলো, আমার কাছে অসম্ভব ভালো লাগে। প্রত্যেকটা কোশ্চেনে কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে, তোমাকে দেখাইতে হয়। কিছু জিনিস কমন পরে রিপিট হয়, রিপিট একই টাইপের ম্যাথ আসে আর কি, বা হচ্ছে বুয়েট একদম হুবহু কোশ্চেন রিপিট করতে খুব একটা দেখবা না, একদম রেয়ারলি। তো ওদের মধ্যে যে ক্রিয়েটিভ ব্যাপারটা আছে বুয়েটের প্রশ্নে আমাকে মানে খুব টানে এই কোশ্চেনটা। তো যাই হোক, এখানে আসো গ্রাম পারমাণবিক ভর। আমি বুয়েটের ফর্মই নিয়ে নিই, মানে হচ্ছে হলো 2015 সালে আমাদের সময় 23 চাইছিল, মানে 25-এ বাংলা ইংলিশ, তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে টোটাল 5টা মিলে 25 চাইছিল। তো 25 চাইলে 25 থেকে 23 চাইছিল, 23 হলে আবেদন করতে পারতো, দেন হচ্ছে সিলেক্ট করছিল। তো 23 পরীক্ষা দিতে পারছিল কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু কথা হচ্ছে হলো আমি ফর্ম নিইনি। আমি আসলে বেসিক্যালি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, যার কারণে হচ্ছিল ওই টাইমে কিনিনি। আমি হচ্ছিল আমার ধ্যান ধারণাই ছিল মেডিকেলে হবে, আর যদি মেডিকেল নাই হয়, আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছি তাহলে বুয়েটের প্রশ্ন আমি সলভ করতে পারবো না, তাহলে আমার ওখানে বুয়েট হবে না। তাহলে আমার এই টাকাটা দিয়ে আমি অন্য একটা জায়গার ফর্ম কিনি, অন্য একটা ভার্সিটি ফর্ম কিনি, যাতে সেটাতে আমি ভালো করে দিতে পারি। এরকম একটা কনসেন্ট্রেশন থেকে বা হচ্ছে হলো কনসেপ্ট থেকে হচ্ছে হলো আমি বুয়েটের ফর্ম নিইনি, পরীক্ষাও দিতে পারিনি, প্রশ্নও ফেস করতে পারিনি, যার কারণে হচ্ছে এখন তোমাদের প্রশ্নগুলোকে সলভ করে দিই আর কি। দেখো এখানে গ্রাম পারমাণবিক ভর হবে কত, 63.5, আর কপার 2 মোল ইলেকট্রন ত্যাগ করে, F হচ্ছে 96,500। এই যে আই, এখানে আই কত, আই তো বলে দেয় নাই, আইটা রেখে দেয়, তাহলে টাইমটা কত, 20 × 60 × 60। এখান থেকে আমরা কতটুকু কপার সঞ্চিত হয়ে যায় সেটা পেয়ে যাব। কপার যদি সঞ্চিত পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে W কপারটা পেয়ে যাব। তারপর কত মোল কপার সঞ্চিত হয়ে গেছে সেটা মানে বের হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু সঞ্চিত হচ্ছে কোথায়, এখানে মানে দ্রবণ থেকে চলে যাচ্ছে। তাহলে সেটাকে আবার বের করতে পারবো কি দিয়ে বলো তো, সেটা W/, গ্রাম পারমাণবিক ভর। এখান থেকে বের করতে পারতাম, আমি ভেঙে করতেছি, গ্রাম পারমাণবিক ভর। এই জিনিসটা চিন্তা করো তো, এটা অন্যভাবে চিন্তা করলে, এখান থেকে যদি অন্যভাবে আমি বলি যে তুমি বলবো আপনি এখান থেকে না করে, এত কিছু কাস্টিং না করে আপনি এই জিনিসটাকে তো আরো সুন্দর করে আরো শর্ট করে ফেলতে পারেন। কি বলেন তো, আপনি তো জানেনই আপনার লাগবে হচ্ছিল কতটুকু কপার এখান থেকে কি হয়ে গেছে বলো তো, আমাদের এখান থেকে কতটুকু কপার চলে গেছে, তাহলে কপারটার মোল সংখ্যা লাগবে। তাহলে আমাদের আগে ছিল এতটুকু, এত মোল, এরপর চলে গেছে কত মোল,
তারপরে বাকি যেটা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আসলে বেসিক্যালি ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা আরো ইউজ করতে ডব্লিউ বাই হচ্ছে যেটা যদি গ্রাম পারমাণবিক ভর নিয়ে আসি, গ্রাম পারমাণবিক ভর। একটু দাঁড়াও, আমি এখানে বৃষ্টির খুব সাউন্ড হচ্ছে, একটু ভিডিওটা হয়তো আবার একটু পর করতে হবে। তো চলো এখান থেকে আমি ডব্লিউ বাই গ্রাম পারমাণবিক ভর নিয়ে আসলে এটা আইটি থাকে, উপরে নিচে হচ্ছে এনএফ। দেখো এটাই হচ্ছে হলো আমাদের মোল সংখ্যা, যেটা হচ্ছে কি ডিরেক্ট এখান থেকে কতটুকু মোল সংখ্যা কপার এখানে সঞ্চিত হয়ে যাচ্ছে সেটা ডিরেক্ট মোল সংখ্যায় বের করে ফেলতেছি। উপস্থিত ভর ডিভাইড বাই গ্রাম পারমাণবিক এটাই মোল সংখ্যা। তাহলে সুতরাং এন ইকুয়াল টু এখান থেকে দাঁড়াবে হচ্ছে আইটি। আই কত বলো তো? আই আমি জানি না। টি কত? 20 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইড বাই হচ্ছে এনএফ 2 ইন্টু 96,500। 2 কেন? কপারের চার্জ হচ্ছে 2। তাইলে ও দুইটা, এই আইটা আমার লাগবে। তাইলে আমি এই কতটুকু এখান থেকে কপার, কত মোল কপার এখান থেকে চলে যাচ্ছে দ্রবণ থেকে সেটা বের করে ফেলতে পারবো। এখন এটা আই বের করার জন্য তোমাকে লাগবে কি কি একটু দেখো। আই বের করার জন্য এই কোষটাকে ইউজ করতে হবে। এটা অ্যানোড, এটা ক্যাথোড, এবং এই এগুলো দেওয়া আছে জারণ বিভব। তো আমরা জানি যার জারণ বিভব বেশি, এখানে জারণ বিভব বেশি কার? এটা জারণ বিভব বেশি। যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড। তাইলে আমরা এখান থেকে যদি সবার আগে এখান থেকে কি কোষের তড়িৎচালক শক্তি যেটা ই বের করে নিতে পারি। ই এখান থেকে যদি আমি ইটা বের করি, তোমরা এটার উপর আমার ভিডিও এই চ্যানেলেই পাবা। তোমরা এই চ্যানেল থেকে আমার এই টপিকের উপর ভিডিও করে নিতে পারো। ক্লাস করলে একদম সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে তুমি অ্যানোড ক্যাথোড সিলেক্ট করবে, তারপর কোষ বিভব নির্ণয় করবে। আমি এখানে ডিরেক্ট করছি পয়েন্ট, এটা আসবে 0.34। তাহলে এটা হচ্ছে 1.1 ভোল্ট। ই আসলো 1.1 ভোল্ট। এখান থেকে তুমি আই বের করার জন্য রোধ দেওয়া আছে তোমাকে, দেখো। তাইলে তোমার আই ইকুয়াল টু কি? ই বাই আর। এখান থেকে যদি ই বসাই দাও 1.1 আর হচ্ছে হলো কত? 50। তাহলে এখান থেকে তুমি একটা কি আই পেয়ে যাবে। এখান থেকে কি পাবে? তুমি একটা আই পাবে। তাহলে আমার দেখি আইটা কত আসে। 1.1 ডিভাইড বাই হচ্ছে হলো 50। তাহলে এখান থেকে আমি আই পাচ্ছি হলো 0.022। তাহলে এখান থেকে এটা আমি এই জায়গায় এবার বসাই দিব। তাহলে তোমরা দেখো এই জায়গায় এনে তোমরাও বসাই দাও 0.22। তাহলে আমি এখন যদি এই মানগুলোকে এখানে বসাই 0.022 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইড বাই হচ্ছে হলো 2 ইন্টু 96,500। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশনটা করো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা আসতেছে হলো, আমি এই জায়গায় লিখলাম 8.207 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এত মোল। এই যে এই মোলটা এখান থেকে কপার 2+ আয়নটা কি হয়ে গেছে? অপসারিত হয়ে গেছে। তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা অপসারিত হয়ে গেছে। কেউ যদি এভাবে ডিরেক্ট এখান থেকে না করে ভেঙে ভেঙে প্রথমে কি ডব্লিউ বের করো, তারপরে নিচে এই এনটাকে কি ডব্লিউ কে তুমি আবার কি গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করো 63.5 দ্বারা, তাইলেও কিন্তু কপার 2+ আয়নের মোল সংখ্যাটা বের হবে। কতটুকু কপার মোল সংখ্যা এই দ্রবণ থেকে এখানে জমে গেছে। তাহলে জমে গেছে এত মোল। এবার তুমি চিন্তা করো তো আমাদের লাগবে কি? যতটুকু অবশিষ্ট আছে ওইটাই কিন্তু এখানে ঘনমাত্রা ক্রিয়েট করবে। তাইলে ওইটারই ঘনমাত্রা বের করতে হবে। তাইলে বলো তো অবশিষ্ট আছে কতটুকু? সুতরাং অবশিষ্ট আছে। সুতরাং কি আছে? অবশিষ্ট আছে। কতটুকু অবশিষ্ট থাকবে বলো তো? অবশিষ্ট থাকবে, অবশিষ্ট আছে মোল সংখ্যা আর কি, অবশিষ্ট মোল সংখ্যা। এটা থেকে দেখো, সরি, এই যে 0.0875 থেকে কত বাদ দিব? 8.207 ইন্টু 10 ইনভার্স 3। এটা যদি বাদ দাও তাহলে বাকিটা অবশিষ্ট থাকবে। এটাকে তুমি যদি করো বিয়োগ হচ্ছে হলো 0.0875 থেকে ওইটা বিয়োগ দিব, তাহলে এটা পাবো হচ্ছে হলো 0.07929। এত মোল অবশিষ্ট আছে। এবার কথা খেয়াল করো, আমরা কি জানি বলো তো? আমরা জানি ঘনমাত্রা ইকুয়াল টু কি হবে বলো তো? এখন যদি ঘনমাত্রা S ইকুয়াল টু তোমরা বের করো N/V হতে, N কোনটা হবে? অবশিষ্ট মোল সংখ্যা, যেটা কপার সালফেট এখানে রয়ে গেছে সেটার কপার 2+ আয়নের 0.07929 ডিভাইড বাই হচ্ছে V। V কত? V হচ্ছে 250 ml 0.25। তাহলে আমরা দেখি এই ঘনমাত্রাটা কত আসে। আমি যদি এটা ক্যালকুলেটরে করি, আমার ঘনমাত্রা বের করতে বলছে বেসিক্যালি, সেটা হচ্ছে 0.07929 ডিভাইডেড বাই 0.25। তাহলে এটা কত আসে? এটা আসতেছে হচ্ছে হলো 0.31716। এত মোলারিটি। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। দেখো আগে ঘনমাত্রা ছিল 0.35। বললাম যে এখানে অবশ্যই কি, যেহেতু তড়িৎ চালনার ফলে এখান থেকে কপার 2+ আয়ন চলে যাবে এখানে ক্যাথোডে, তাইলে এখান থেকে কপার 2+ আয়নের পরিমাণ কমে গেল। কমে কত মোল হলো? এত মোল হলো। শুরুতে ছিল হচ্ছে এত মোল,
তারপর জমা হয়েছে কিন্তু এত মোল বের করছি আমরা। তারপর তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পর এটা পাইছি, এটা অবশিষ্ট আছে, ওইটা দিয়ে আবার কি ঘনমাত্রা বের করলাম। ইটস এ ক্রিয়েটিভ কোয়েশ্চেন, তোমাকে সবগুলো কোয়েশ্চেন সুন্দর করে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এবং এই প্রসেসটা জানতে তুমি আমার চ্যানেলে ভিডিও সার্চ দিয়ে দেখে নিতে পারো, তরিত্র সেন প্লে লিস্টে গেলেও হয়তো পাবা ইনশাআল্লাহ। তো এটা ছিল হচ্ছে একটা ম্যাথ। যাই হোক, এরপরে আমরা লাস্ট ম্যাথটা সলভ করি। চলো আমরা এই লাস্ট ম্যাথটা সলভ করি। এখানে একটা দেওয়া আছে, একটা স্পেকট্রোস্কোপির বিশ্লেষণের চিত্র দেওয়া আছে। নমুনাটির মোলার শোষণ ক্ষমতা, যেটাকে আমরা অ্যাপসাইলন বলি, এটা দেওয়া আছে, এই যে অ্যাপসাইলনটা দেওয়া আছে। ঘনমাত্রা কত বাইর করতে হবে আমাদেরকে। দেন হচ্ছিল এটা হচ্ছে মনোক্রোমেটিক ইনসিডেন্ট লাইন। মনোক্রোমেটিক মানে কি, একটা আলোর এক রঙের আলো, এই আলোটা আপতিত হয়েছে, এটা হচ্ছিল অ্যামপ্লিটিউড, বিস্তার। তীব্রতা নয়, অ্যামপ্লিটিউড মানে হচ্ছিল এ নট দেওয়া আছে। এটা হচ্ছিল কি ট্রান্সমিটেড আলো, এন্ড দেন এটারও কি আছে, অ্যামপ্লিটিউড দেওয়া আছে। অ্যামপ্লিটিউড মানে হচ্ছিল এ দেওয়া আছে, বিস্তার। তো আমরা জানি, যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে হলো লগ 1/t, লগ 1/t। এখান থেকে আবার এটা তোমরা এপসাইলন CL এগুলা জানো কিন্তু। তো এখান থেকে তোমার এটা হচ্ছে হলো এখানে এ যেটা আছে সেটা দেওয়া নাই, তুমি বলবে এগুলা না, এই এ নয়, এটা হচ্ছে অ্যাবজর্বেন্সের এ। তো যাই হোক, আমি যদি এখান থেকে চাই এইটা, তাহলে আমরা বেসিক্যালি লিখতে পারি log 1/t ইকুয়াল টু এপসাইলন CL। এই সূত্র থেকে আমরা আসলে বেসিক্যালি এলটা এই যেটা দেওয়া আছে, তো এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে ইউজ করবো, কারণ এগুলো দেখো সব সেন্টিমিটার, এটা সেন্টিমিটার আছে, এই জন্য আমরা এটা কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে ব্যবহার করব। তাহলে এটা যদি সেন্টিমিটারে ব্যবহার করি, দেখি, দেখো এটার মান দেওয়া আছে, এটা বের করব, আর এটাও কি দেওয়া আছে, দেখো। দেন এটা আমাদের জানা লাগবে, এটা হচ্ছে ট্রান্সমিটেন্স। তো এটা আমরা আই, এই যে টি ইকুয়াল টু কি জানি বলো তো, টি ইকুয়াল টু জানি আই, যেটা হচ্ছে হলো তোমার ট্রান্সমিট হয়েছে যেই আলো, মানে যেই আলোটা, সেই আলোর তীব্রতা ডিভাইড হচ্ছে হলো আপতিত আলোর তীব্রতা। আর তীব্রতার সাথে যদি তীব্রতা এখানে কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু তীব্রতা বিস্তারের সমানুপাতিক, স্কোয়ারের সমানুপাতিক, বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক। তাহলে এখান থেকে বলতে পারি আমরা আই এর বিস্তার, এটার বিস্তার হবে হচ্ছে কি এ, তাহলে এ স্কোয়ার বাই এ নট স্কোয়ার, এভাবে বলতে পারি। তাহলে এখান থেকে যদি মান বসাও, তাহলে এ স্কোয়ার হবে 0.3 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 0.5 হোল স্কোয়ার। তো এটা বসানোর পর আমি ক্যালকুলেটরে যদি একটু দেখি যে এটার মানটা কত আসে, দেখি, 0.3 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 0.5 হোল স্কোয়ার, এটা আসতেছে হচ্ছে 0.36, কত 0.36। তো এটা যদি 0.36 আসে, এই জিনিসটাকে এখন এখানে আমরা বসাই দিব। তো এখান থেকে বসাই, সুতরাং লগ 1 কত 0.36 ইকুয়াল টু হচ্ছে হলো অ্যাপসিলন হচ্ছে কত 2, সি কত, সি বের করব, এল কত পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমরা এটাকে 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে 10 দ্বারা ভাগ করলে এটা 1.6 আসবে, কত 1.6। তাহলে আমি এটা যদি করি ক্যালকুলেটর, এটা করার পর লগ কত আসে, লগ হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে 0.36, এটাকে ভাগ হচ্ছে হলো 3.2, ভাগ 3.2 ডিরেক্ট করলে আমি এটা পাচ্ছি হলো, আমি এখান থেকে এটা 0.1387, যেহেতু দেখো আমি এককটা কি হবে সেটাও বলছি, এখান থেকে সি ডিরেক্ট সি বের করছি আমরা। তো কিভাবে এককটা কিভাবে দেখবো, দেখো আমাদের এখানে যা এটার কোনো একক নাই, কিন্তু এই যে এই জিনিসটা, এই যে অ্যাপসিলনের একক ছিল কি লিটার পার গ্রাম পার সেন্টিমিটার। তো এখান থেকে আসলে জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে ভাগ হয়ে যায় না, সি এটা তো এই কোথায় চলে যায়, এটা নিচে যায়, এটা কিন্তু এই পাশে আসলে কোথায় যায়, নিচে যায়, 1 হচ্ছে ভাগ হচ্ছে। দেন এটাও কিন্তু কি, এটা ছিল কি সেন্টিমিটার, এটা এখান থেকে আলটিমেটলি এটা তো হচ্ছে সেন্টিমিটারে নিয়ে গেছি আমরা, তাহলে এটা ছিল হচ্ছে হলো লিটার পার গ্রাম পার সেন্টিমিটার, তাহলে পার সেন্টিমিটার আগে আগে চলে গেছে। দেন এটা এই পাশে যাওয়ার পর ভাগ হয়েছে, দাম ভাগ হওয়ার পর এটা হচ্ছে কি গ্রাম পার লিটার হয়ে গেছে, উল্টে গেছে, কারণ ডিভাইড বাই অবস্থায় চলে গেছে। এই হচ্ছে কথা। এখানে তুমি বলবো মোল পার লিটার না, ঘনমাত্রার একক। আমাদের আসলে এই মোলার শোষণ ক্ষমতা যেটা, সেটা দেওয়া আছে হচ্ছে গ্রাম পার লিটার, গ্রাম পার গ্রাম পার সেন্টিমিটারে, যার কারণে আমরা মোলে নিতে পারলাম না। আর দ্রবণটাও কিসের সেটাও বলে নাই,
ঠিক আছে, তাইলে যার কারণে হচ্ছে আমরা এক্ষেত্রে কি বলতে পারছি না বলো তো, সেই দ্রবণটার গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে পারছি না। ও অনেক সাধনার পরে আমাদের 7টা ম্যাথ সবগুলো কি হয়ে গেল, সলভ হয়ে গেল। আর তোমরা যদি এগুলার অন্যভাবে মানে অন্য সূত্রে অ্যাপ্রোচ করে প্রত্যেকটা ম্যাথে কোনো না কোনো সলভ বের করতে পারো, অবশ্যই স্বাগতম সেটাতে। আর আমার ভিডিওতে কোনো ম্যাথে যদি বাই চান্স, আমি তো ম্যাথ করাচ্ছি, কন্টিনিউয়াস করাচ্ছি, হুটহাট কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে, একটা থিঙ্কিংয়ে, একটা কনসেপ্টে, বা হচ্ছে একটা ক্যালকুলেশনে ভুল হতেই পারে, কথায় ভুল হতে পারে, অনেক কিছুতে আমি একটা ভুলভাল মুখে কথা বলে ফেলছি, তো যেটা বলা উচিত হয় না, বা যেটা হচ্ছে ম্যাথের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বা হচ্ছে যেটা আসলে কি আনসারটাও ভুল করে দিচ্ছে, এরকমও হতে পারে অনেক কিছু। সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ইনশাল্লাহ, আর তোমরা সেটা নিজেরা সূত্রে নিবে। অবশ্যই আমিও মানুষ, আমি টিচার মানুষ, আমারও ভুল হতে পারে। এরপরও আমি চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চেন সলভ করে দেওয়ার জন্য। আইআইটির যে সিরিজগুলো চলছে সেগুলো চলবে, এটা বইটার কেমিস্ট্রি কোয়েশ্চেনটা আজকে, ম্যাথমেটিক্যালটা মোটামুটি 7টা কোয়েশ্চেন সবগুলো সলভ করে দিলাম। এবার বিভিন্ন সময় আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার ইনশাল্লাহ, তবে সব সময় থাকতে পারবো বলে কথা দিচ্ছি না। কখনো দেখা যাবে আমি 5টা ম্যাথ দিব বলেছি, দেখা যাচ্ছে 1টা ম্যাথ দিতে পারছি, আমার নিজের ব্যস্ততা আছে, সব কিছু, সুস্থতা অসুস্থতা, ভালো লাগা মন্দ লাগা, ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের কাজে সময় দেওয়া, নিজের বেচগুলোকে, প্রাইভেট বেচগুলোকে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে ওভারঅল রেসপন্সিবিলিটি মেনটেন করার পর আমি তোমাদেরকে কি কিছু সহায়তা বা সাহায্য দেওয়ার ট্রাই করছি। তুমি বলবা এভাবে কেন বলছেন, সহায়তা বলছেন, মানে এটা হচ্ছে টিচার হিসেবে স্টুডেন্টকে যতটুকু দেওয়া, ওইটা, এত নেগেটিভলি নেওয়ার কিছু নাই। আমি আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি ভালোবাসি, যারা শিখছো, যারা আমাকে ফলো করছো, তাদেরকে আমি ফলোয়ার বলি না, তারা আমার স্টুডেন্ট। আমি তোমাদের একজন বড় ভাই, একজন শিক্ষক, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবা, রমজান মাস চলছে, বেশি বেশি দোয়া করবা যাতে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন। এই যে করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে, তোমরাও সুস্থ থাকো, দোয়া করি আমি। পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা থামাবা না, ভর্তি পরীক্ষাগুলো ভালো করে দাও। যারা ইন্টার লেভেলের এই প্রশ্নগুলো দেখছো, তারা ভর্তি পরীক্ষার জন্য, ইন্টার পরীক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাও। মানে লাইফ, এত চারপাশে এত অসুস্থতা, এত রোগ বালাই, এত আল্লাহর আজাব, এত কিছু, তারপরেও আলটিমেটলি আমাদের এই কি সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির মাধ্যমে আমাদের দুনিয়াবি এই যে পড়ালেখা, এগুলোর দিকেও আগায় যেতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের পরীক্ষাগুলোতে অবতীর্ণ হতে হবে, সেখানে সাফল্য নিয়ে আসতে হবে। ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, এটা হওয়া, ওটা হওয়া, এই ভার্সিটিতে পড়া, ওই ভার্সিটিতে পড়া, মানে আমাদের স্বপ্ন তো থেমে থাকে না। তাই স্বপ্নকে পূরণের জন্য তোমাকে কি করতে হবে, এই অসুস্থ সময়ের মধ্যেও, করোনা পরিস্থিতির মধ্যেও তোমাকে কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।